কি দোষ ছিল আমার? খুব ভালোবেসেছিলাম, এই তো খুব ভালোবেসেছিলাম তোকে। এই প্রতিদান দিলি তুই আমার। কি কমতি রেখেছিলাম যে তুই আমার মন নিয়ে এভাবে খেললি? 2টা বছর 2টা বছর সংসার সাজালাম তোকে নিয়ে, তুই নিমিষে ভুলে গেলি। একবারে মনে পড়লো না আমার কথা? শেষমেশ কিনা আমার বন্ধুর সাথে প্রেম লেগে মেতে উঠলি। কেন রে, কেন এমন করলি? কেন? হৃদির ছবি দেয়াল থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। চাই না তোকে, তোর কিচ্ছু রাখবো না আমি। তোকে চাই না আমার। কিন্তু আমি যে আর পারছি না। চোখ বুঝলে যে তোর এই মুখটা ভাসে আমার বুকের রক্তক্ষরণ হয় তোর জন্য। ছেড়ে যদি চলে যাবি তাহলে কেন এলি? কেন? আর অন্যদিকে হৃদি অন্ধকার ঘরের মধ্যে বসে থাকতে আজ আর ভালো লাগে না। যে মানুষটাকে জীবন দিয়ে ভালোবাসলো, আর সেই মানুষটা থেকে সরিয়ে ফেলে দিল অন্ধকারে। জানিস, তোর বাবা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু দেখ, আমাকে একবার বিশ্বাস করতে পারলো না। তোর বাবা এখন নিশ্চয়ই নতুন সংসার সাজাচ্ছে বল। আচ্ছা, তুই তো জানিস তোর মা কিছু করেনি। তুই ঠিক তোর বাবাকে একদিন বলবি, বল। আনমনে পেটে হাত দিয়ে এসব বলে আওড়াতে তাকে দিতাম। তার ভিতর যে বেড়ে উঠছে একটা অস্তিত্ব। হ্যাঁ, অস্তিত্ব। তার আর আবেগের ভালোবাসার অস্তিত্ব, তাদের দুজনের। পাশাপাশি আমি আর দিশা একই বিছানায় শুয়ে আছি। ভাবতে অবাক লাগছে, আজ আমার ব্যাচেলর লাইফে রীতি ঘটে গেল। আমি এখন একটা বিবাহিত পুরুষ। ইস, আম্মু বুঝি কেন তো তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিল কে জানে। মাত্র তো 10ম শ্রেণীতে উঠলাম, আর আমার বউ তো আমার থেকেও পিছিয়ে, মানে বাচ্চা। সবে মাত্র জিএসসি পাশ করে 9ম শ্রেণীতে উঠলো। যাক, বেড হয়েছে, ভালো হয়েছে। এই শীতের সময় তো কাউকে জড়িয়ে ধরে আরামে ঘুমোতে পারবো। আরে, মনে মনে কথা বলতে গিয়ে তো আমি আপনাদের পরিচয় দিতেই ভুলে গেছি। আমি হলাম বাবা মায়ের একমাত্র সন্তান, আশরাফুল আজম ফয়সাল। আর আমার পাশে যে শুয়ে আছে, মানে আমার বউ দিশা, সেও তার মা বাবার, মানে আমার চাচা চাচির একমাত্র মেয়ে। সত্যি বলতে সে আমার চাচাতো বোন। আমরা এক বাসাতেই থাকি। আজকে আমাদের বিয়ে হয়েছে। এত কম বয়সে আমার বিয়ে কেন দিল সেটাই তো ভাবছেন? তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে নিয়ে আসি। আম্মু, আমি ছাদে যাচ্ছি, কবুতরগুলো দেখে আসি। যাচ্ছিস ভালো কথা, কিন্তু যে কবুতর দেখতে যাচ্ছিস ওই কবুতর মামার বাড়ি গেছে। মানে কি কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, আহারে ছোট কোকা, কিছুই বোঝে না। বোঝার মতো কিছু বললে তো বুঝবো। আমি বললাম ছাদে যাচ্ছি কবুতর দেখতে, আর তুমি বলছো আমার কবুতর নাকি নানার বাড়িতে গেছে। আমি তো ঠিকই বললাম, দিশা মামার বাড়ি গেছে। আমি তো মায়ের কথা শুনে একটা দীর্ঘশ্বাস নিলাম। যাক বাবা, আম্মু কিছু বুঝতে পারেনি। আমি যে পাশের বাড়ির শৌখিনকে লাইন মারছি, আম্মু সেটা টের পাইনি। ভেবেছে ওই জল্লাদনি দিশাকে দেখতে ছাদে যাচ্ছি। ওয়েট ওয়েট, আম্মু দিশার কথা কেন বললো? এর মানে আম্মুকে আমাকে দিশাকে নিয়ে? না না, এ আমি কি ভাবছি? দিশা তো আমার চাচাতো বোন। আগে ঢেলতে ছড়ে দেখি নিশানে লাগে কিনা। আম্মু, তুমি দিশার কথা কেন বললে? আমি কি কিছু বুঝি না নাকি? তুই যে সব সময় দিশার পিছনে আঠার মতো লেগে থাকিস, সেটা কি আমাদের চোখে পড়ে না? তার মানে আমি ঠিক যেটা ভাবছি সেটাই? আম্মু আমাকে আর দিশাকে সন্দেহ করে? আমি তো ভাবি আম্মু আমাকে আর দিশাকে দেখে এত হাসে কেন। আম্মু ভাবে আমি দিশাকে পছন্দ করি। দূর, আমি ভাবছি পোলা হয়ে এটা বুঝতে তো লেট করলাম। হ্যাঁ, এই সুযোগটা তো হাতছাড়া করা যাবে না। এবার আমার বদলা নেওয়ার পালা। এবার বুঝবে মামুনি, তক্কু, সুটকি, ফয়সাল কি জিনিস। কিরে, এত কি ভাবছিস? ছাদে যাবি না? না আম্মু, কিছু না। আমার কবুতরি যখন নেই তখন ছাদে গিয়ে কী করবো বলো? দেখো এবার ফয়সাল কি করে। মনে মনে একটা হংকার দিয়ে আসি দিলাম। তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই, তুই দিশাকে ভালোবাসিস? জি আম্মু, আমি দিশাকে অনেক লাভ করি। শুধু আমি না, সেও আমাকে অনেক লাভ করে। আলহামদুলিল্লাহ, এতদিনে আমার মনের আশা পূরণ হলো। যাক বাবা, আম্মু তো দেখছি খুশিতে পাগল হয়ে গেছে। কিন্তু কেন? আমি তো খুশি হওয়ার মতো কোনো সত্য কথা বলিনি। বিকেলে আমি মনীষ্যকে টিকটক ভিডিও বানালাম। রাতে দিকে বাসায় আমার রিলেটিভরা বসে আড্ডা দিচ্ছে। তারা আমাকে দেখে হাসাহাসি শুরু করলো, মনে হয় আমি কোনো জোকার। ফয়সাল, তুই কবে এত বড় হলি রে? জবে থেকে তুমি জকিনার বড় বোন জরিনের সাথে প্রেম করছো, তখন থেকেই ঠেলা সামলাও। আর আসবা আমার বয়স নিয়ে কথা বলতে? আমার কথা শুনতে তো সবাই চুপ। ভাইয়ের বউ মিলি, ভাবি তো সেই মতো ভাইয়ের দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আমি গুনগুন করতে করতে আমার রুমে চলে এলাম। রুমে এসে তো সেই মাপের একটা শখ খেলাম। ভালোভাবে একটু রুমে চারদিকে তাকিয়ে নিলাম। না, এটা তো আমারই রুম, কিন্তু এত সুন্দরভাবে গোছালো কেন? মনে হয় আজ বাড়িতে পার্টি হবে, তাই আমার রুমটা গুছিয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে ফোনটা বের করে যে টিকটকগুলো বানিয়েছি সেগুলো দেখছিলাম। বাহ, বেশ ভালোই তো হয়েছে। এবার এইগুলো দিয়ে ছকিনাকে প্রপোজ করব। এর আগে 25 বার এই টিকটক ভিডিও দেখিয়ে প্রপোজ করেছি, আরও 25 বার বানাবো। মানলে মানবে, না হলে বলে দেবো আমিও তো শেষ রানা।
ফয়সাল, এই নে, এইগুলা পরে নে। কি এগুলো? শেরওয়ানি আছে। আমি এগুলো পরে কি করব? এগুলো তো বিয়ের সময় বরেরা পরে। আমি কি জানি না? আর তোর বিয়ে, তাই তো তোকে এসব পড়তে বলছি। বিয়ে? তাও আমার মতো পিচ্ছি ছেলের? হাও বানি। তুই পিচ্ছি এখন। বিয়া দিলে কাল বাদ পরশু তুই 2 ছেলের বাপ হবি, আর বলিস কি না পিচ্ছি। ধর নে, তাড়াতাড়ি পড়ে বাহিরে আয়, তোর জন্য কাজী সাহেব অপেক্ষা করছে। বাবা, তোমার মাথা ঠিক আছে? কি সব পাগলের মতো কথা বলছো? যা বলছি তাই কর, এইগুলো পড়ে নে। আজ তোর আর দিশার বিয়ে। আমার আর দিশার বিয়ে মানে? কেন, অন্য কাউকে আশা করেছিলি নাকি? আমি বিয়ে করতে পারবো না। ওকে, আমি 2500 ফলোয়ারের ফেসবুক আইডি হ্যাক করার ব্যবস্থা করছি। এই না না, আমি রাজি। আমি বিয়ে করতে রাজি। অতবার আমার আর দিশার বিয়েটা হয়ে গেল। ভাবছিলাম কি আর হলো কি, ভাবছিলাম দিশাকে সবার মাঝে জারি শোনাবো, কিন্তু তার হলো না। যাক, বউটা আমার হেব্বি সুন্দর আছে। স্কুলে অনেক ছেলে থেকে লাইন মারার চেষ্টা করে, কিন্তু মোর বউ কাউকে পাত্তাই দেয় না। শুনলেন তো আমার সিঙ্গেল লাইফের বলিদানের কথা। এখন চলুন বাস্তবে ফিরি। আমার বাচ্চা বউটাকে মায়াবী পরীর মতো লাগছে। নীল বেনারসিতে একদমই নীল পরী লাগছে। যদিও পরী কখনো দেখা হয়নি, কিন্তু লোকের মুখে অনেক শুনেছি। ডিম লাইটের আলোয় তার সাদা মুখখানি দেখে আমার মনের ভেতর কেমন জানি করছে। না, এবার বাচ্চা বউটার সাথে একটু কথা বলতে হবে। আজকে যে শীত পড়েছে, মনে হয় না শুধু কম্বল দিয়ে ঠান্ডা মিটবে। বউ, সে কোনো কথা নেই। দিশা, কি হলো কি? অত চিল্লানে দিচ্ছিস কেন? এ কি, তুই আমাকে তুই করে বলছিস কেন? নিজের স্বামীকে কেউ তুই করে কথা বলে? দেখ ফয়সাল, এমনিতেই তোর উপর আমার মেজাজ খারাপ হয়ে আছে, তার উপর তুই এখন উল্টাপাল্টা কথা বলছিস। আমি কিন্তু তোকে কখন কি করে ফেলবো নিজেও জানি না। সো বকর বকর না করে ঘুমিয়ে পড়। এভাবে কেন বলছিস? আরে বলে যাস না, আজ আমাদের বাসর রাত। বাসুরাত মামা মানে কি বলতে চাইছিস তুই? মানেটা নিশ্চয়ই তোকে বোঝাতে হবে না। এই তুই এত কাছাকাছি এলি কেন? সর বলছি, নইলে কিন্তু ভালো হবে না। তুই এই শীতের রাতে এত ঘামছিস কেন পাগলি? আরে আমি তো এমনিতে একটু মজা করলাম। শৈতান বিলাই, সচারু তেলাপোকা বাদর হনুমান। এইসব বলেই দিশা আমার বুকে কিলঘুষি মারতে লাগলো। আরে এভাবে মারলে তো আমি মরে যাব, আর আমি এত তাড়াতাড়ি মরলে তুই তো বিধবা হয়ে যাবি। আমার কথা শুনে দিশা মারা বন্ধ করে দিল। আমি তাকে একটা হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকে নিয়ে এলাম। আমার গরম নিঃশ্বাস তার ঠান্ডা কপালে গিয়ে পড়ছে। দিশা কোনো কথা বলছে না, শুধু আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি তার সাথে তাল মিলিয়ে তার চোখের দিকে তাকাতে লাগলাম। কাজল কালো দুটো চোখ, অনেক সুন্দর, যা ভাষায় প্রকাশ করার মতো না। তার চোখের দিকে তাকিয়ে আমার কেমন যেন একটু অনুভূতি হলো, ঠিক বুঝতে পারলাম না। ফয়সাল, আমায় ছাড়, আমার ঘুম আসছে। থাক না এমনভাবে, ভালোই তো লাগছে। দেখ, আমরা এখনো ছোট, এসবের এখন অনেক সময় পড়ে আছে, প্লিজ ছাড়। প্রমিস, তোর অনুমতি ছাড়া কখনো তোর সাথে কিছু করবো না। কিন্তু আমি তোকে ঠিক কেমনভাবে জড়িয়ে ধরে ঘুমাবো? কেন? আমাকে জড়িয়ে না ধরলে তোর ঘুম আসবে না? আমি কি সেটা বলছি? তাহলে আমাকে জড়িয়ে ধরে ঘুম যাবি কেন? জানি না, বাট তোকে জড়িয়ে ধরে ঘুমাবো। দিশা জানে আমার সাথে বেশি প্যাচাপের কোনো লাভ নেই। ওকে, বাট একটা কথা মাথায় রাখবি, ভুলেও মাথায় উল্টাপাল্টা চিন্তা ভাবনা আনবি না। ঠিক আছে। যাক বাবা, ডাইনিটা অবশেষে রাজি হয়ে গেল। এবার আরামে ঘুমানো যাবে। এই বিয়েটা করে তাহলে লাভই হলো। শীতের সময় গরম থাকার ফ্রি ব্যবস্থা হয়ে গেল। কিন্তু ডাইনিটাকে জড়িয়ে ধরে আছি তো আমার ভিতর এমন কেন হচ্ছে? কেমন যেন লাগছে, খারাপও না আবার ভালো লাগছে না, এমনটা বলতে পারবো না। ওই কুত্তা, এত শক্ত করে জড়িয়ে ধরে আছিস কেন? আমাকে তোর কোলবালিশ মনে হয়? কোলবালিশই তো। ওই, কি বললি? আর আমি বলছি তোর শরীরটা না খুব নরম, একেবারে তুলোর মতো। লুচ্চা। কিছু বললি? কই না তো। কটকটি। ওই তুই আমাকে কি বললি রে? কই আমি আবার তোকে কি বললাম? আচ্ছা এবার ঘুমা। ঘুমোবই তো। আজ কত দিনে স্বপ্ন পূরণ হলো, কত রাত জেগে স্বপ্ন দেখেছি বউকে জড়িয়ে শীতের রাতে ঘুমাবো। আর কি দেখিসনি? দেখেছি, কিন্তু তোকে সেগুলো বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ তুই এখনো বাচ্চা। আর তুই কি তুই তো একটা পিচ্চি ছেলে। দেখবে পিচ্চি ছেলে কি কি করতে পারে। তুই একটু আগে আমাকে কি প্রমিস করলি মনে নেই? এত তাড়াতাড়ি ভুলে গেলি? ভুলবো কেন? আমি তো এমনিতেই তোকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কেন? তুই কেন আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরবি? হ্যাঁ, আমি কি তোর কোলবালিশ যে আমাকে এমনভাবে জড়িয়ে ধরবি? আরে কুল, এত চেতে যাচ্ছিস কেন? আজ তো অনেক ঠান্ডা, তাই একটু গরম থাকার জন্য তোকে জড়িয়ে ধরলাম। তুই যে কত বড় লুচ্ছা সে আমি খুব ভালো করেই জানি। মানেটা কি? তুই কি মিন করতে চাইছিস? হ্যাঁ, কিছু না। আর আজাইরা প্যাচাল বাদ দিয়ে ঘুমা, আমার অনেক ঘুম পাচ্ছে।
ওকে বউ, গুড নাইট। আর কথা বাড়ালাম না, দিশাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। আগে কখনো কোনো মেয়েকে এভাবে জড়িয়ে ধরিনি। দিশাকে জড়িয়ে ধরার পর অজানা একটা অনুভূতি হলো আমার, বেশ ভালোই লাগছিল। দিশা আমার বুকের বাঁ দিকে মাথা রেখে শুয়েছে। আজ নিজেকে বড় মানুষ মনে হচ্ছে। ঘুম ভাঙলো আবছা কুয়াশায় ভরা সকালে। ঘুম ভেঙে যখনই নিজের জ্ঞানে ফিরি, তখনই অনুভব করি কেউ অনেক শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আছে। আমি আমার মাথাটা বাঁ দিকে ঘোরালাম। মাথাটা ঘোরাতেই আমার ঠোঁট দুটো গিয়ে দিশার কপালে। আমি কিসটা নিজের ইচ্ছেতে না করলেও আমার ভিতর অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। না, আর ঘুমিয়ে থাকলে চলবে না, আজ আবার একটা খেলা আছে। আমি বিছানা থেকে উঠতে গেলাম, কিন্তু পারলাম না, কারণ দিশা আমাকে জড়িয়ে ধরে আছে। অনেক চেষ্টা করলাম নিজেকে ছাড়ানোর, কিন্তু শেষমেশ ব্যর্থ। তাই আবার ঘুমিয়ে পড়লাম। ওই ফুসু, ওঠ, অনেক বেলা হয়েছে। হুম। ওই কি হ্যাঁ, ওঠ বলছি। সবাই তোর জন্য নিচে অপেক্ষা করছে। এই যা তো, আমাকে ঘুমোতে দে। দাঁড়া, দেখাচ্ছি মজা। দিশা মনে হয় চলে গেছে। যাক, আর আমি একটু ঘুমিয়ে নিই। কিন্তু সেটার হলো না। কানের কাছে মশা গান গাইতে লাগলো। আমি চোখ খুলে দেখি দিশা আমার কান বরাবর ফোনে মশার গুনগুন শব্দটা বাজাচ্ছে। কি চান্দু, ঘুম থেকে উঠবা না? তোকে তো আমি দিশাকে হ্যাসকাটার দিয়ে বিছানায় ফেলে দিলাম। ওই হারামি, ছাড় বলছি। দাঁড়া, আমার ঘুমের 12টা বাজানো, এবার ঠেলা সামলা। আমি আমার ঠান্ডা হাতটা দিয়ে দিশার গালে রাখলাম। আম্মু, কি কেমন লাগলো? তোকে তো আমি পরে দেখে নিব। 3 মাস পর। দোস্ত, তোকে অনেক দিন থেকে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। আরে দোস্ত, কি কথা, বলে ফেল। হাতে একটা ব্যাট নিয়ে আছি, আজ খেলা আছে তাই। দোস্ত, ইদানিং আমি দেখছি তোর চাচাতো বোন দিশা আমাদের পাড়ার বড় ভাই জনির সাথে ঘুরে বেড়াচ্ছে। জনি মানে ওই বকাটি ছেলেটা? হ্যাঁ, তুই যাকে ভাবছিস সেই। কিন্তু তার সাথে দিশা কেন ঘুরবে? দোস্ত, সত্যি কথা বলতে দিশা তার সাথে প্রেম করে। প্রেম করে মানে? আমার বন্ধুরা এখনো জানে না দিশা আমার বউ। আসলে আমাদের পরিবার ছাড়া এই বিষয়টা কেউ জানে না। দোস্ত, প্রেম করতে মানা নেই, কিন্তু তোর বোন যার সাথে প্রেম করছে সে তো একটা প্লে বয়। সেটা কম বেশি আমিও জানি। আচ্ছা দোস্ত, ওসব কথা বাদ দে, চল খেলতে যাই। সাকিবের কথা শুনে বুকটা কেমন যেন ধুক করে উঠলো। দিশা কেন কারোর সাথে প্রেম করতে যাবে? তার তো বিয়ে হয়ে গেছে। না, ব্যাপারটা খুঁটিয়ে দেখতে হবে। তাই তো বলি, আজকাল দিশা কেন আমার থেকে দূরে দূরে থাকে। খেলা শেষ করে একেবারে সন্ধ্যায় বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আমার রুমে চলে এলাম। এসে দেখি দিশা বিছানায় বই রেখে খুব মনোযোগ দিয়ে ফোন টিপছে। এই, বই সামনে রেখে ফোন টিপছিস কেন? আমার ফোন আমি যখন মন তখন টিপবো, তাতে তোর কি? আমার কি মানে? ভুলে যাস না আমি তোর স্বামী, আর তুই আমার বউ। হ্যাঁ, আইসে রে স্বামী। আমি তোকে স্বামী হিসাবে মানি না। মানিস না বলেই হলো? সব কিছু তার ছাড় দিই বলে ভাবিস না তোর যাইছে তুই তাই করে বেড়াবে। হাই হাই, আমি কি করে বেড়াচ্ছি? হ্যাঁ, আমি তোর মতো আজ এত গাছের ফল, কাল ওর গাছের ফল চুরি করে বেড়াচ্ছি না। ওকে, সো বুঝে শুনে কথা বলবি। দেখ দিশা, বেশি বাড়াবাড়ি করিস না, এর ফল কিন্তু ভালো হবে না। আমি আবার কি বাড়াবাড়ি করলাম? জনিকে? সে চুপ হয়ে আছে, কথার জবাব দিচ্ছে না। কি হলো, চুপ করে আছিস কেন? বল জনিকে, তার সাথে তুই কোথায় ঘুরে বেরিয়েছিস? হাত সরা। আগে বল জনিকে, তার সাথে তোর কি সম্পর্ক? জনিকে আমি ভালোবাসি, সে আমার বিএফ। ভালোবাসিস মানে? তুই না একটা বিবাহিত মেয়ে? তো কি হয়েছে? আমি কি বলেছিলাম? আম্মু আব্বু যে আমার বিয়ে দাও। ওকে, তোর যাইছে তুই তাই কর। কথাটা বলেই চলে এলাম ছাদে। যদিও ছাদে অনেক শীত পড়েছে, কিন্তু মাথাটা অনেক গরম হয়ে আছে। প্রেম করা হচ্ছে না জানিস, তোর কথা ভেবে আমি মেয়েদেরকে টাঙ্কি মারা ছেড়ে দিয়েছি। কত কি ভেবে রেখেছি তোকে নিয়ে। স্কুলে কোনো মেয়ের সাথে কথা বলিনি, শুধুমাত্র তুই আমার বউ বলে। আর তুই কি না আমার কথা না ভেবে প্রেম করা? আমারই ভুল হয়েছে। আজ যদি আর 5টা স্বামীর মতো নিজের অধিকারটা বুঝে নিতাম, তাহলে এত কিছুই হতো না। আচ্ছা, প্রেম করছিস কর, যখন চাকা খেয়ে ব্যাকা হবি তখন বুঝবি। একা একা নিজের রাগটা কমানোর চেষ্টা করছি। রাত প্রায় 9টা। রুমে চলে আসলাম। রুমে এসে দেখি খাটে 2টা কম্বল। বিছানায় 2টা কম্বল কেন? একটা তোর, একটা আমার। এর আগে তো আমরা একটা কম্বলের নিচেই থাকতাম। আগে জনি বলেছিল তোর সাথে অভিনয় করতে, তাই। মানে অভিনয় করছি? আর কিসের অভিনয়? জনি আমাকে বলেছিল আমি যাতে তোর সাথে মানিয়ে চলি কিছুদিন, যতদিন না সে আমাকে বিয়ে করবে। তোর মতো একটা বাচ্চা মেয়ে সব করলি কি করে? এত বুদ্ধি হলে কি করে তোর মাথায়? ফয়সাল, ছাড় বলছি, আমার হাতে লাগছে। অনেক ছাড় দিয়েছি, আর না। তুই বুঝিস না আমি তোকে কত ভালোবাসি? বুঝিস না আমার সবটা জোরে শুধু তুই? ফয়সাল, ভালো হচ্ছে না কিন্তু। আমি যদি জনিকে বলি তুই আমার সাথে এমন করছিস, তাহলে সে কিন্তু তোকে ছাড়বে না। কি করবে আমার? হ্যাঁ, আজ দেখাবো ফয়সাল কি জিনিস। অনেক বার বেড়েছিস তাই না?
দেখ এবার আমি কি করি। দিশাকে কোলে করে বিছানায় ফেলে দিলাম। এবার বুঝবি আমি তোর কে। দেখ ফয়সাল, আমি কিন্তু চিৎকার করব। কর, সমস্যা নেই। আর চিৎকার করে কি বলবি তুই? দিশার 2 হাত বিছানার সাথে চেপে ধরলাম। প্লিজ ফয়সাল, ছেড়ে দে আমায়। তুই আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ। আর কোনো কথা বলতে দিলাম না। আমার ঠোঁট দিশার ঠোঁটের সাথে মিলিয়ে দিলাম। প্রায় 3 মিনিট পর ছাড়লাম। প্লিজ ফয়সাল, এমন করিস না প্লিজ। দিশার চোখে পানি দেখে ছেড়ে দিলাম। তার চোখে পানি দেখে আমার নিজেকে অমানুষ মনে হচ্ছিল। অনেক মায়া লাগছিল তাকে দেখে। সরি রে, মাথা ঠিক ছিল না। দিশা দেয়ালের সাথে হেলান দিয়ে হাঁটু জড়ো করে হাঁটুতে মাথা দিয়ে বসে আছে। সরি বললাম তো। দিশা আমার কথার উত্তর না দিয়ে বসা থেকে উঠে চুপচাপ খাটের এক পাশে গিয়ে শুয়ে পড়লো। আর কথা না বাড়িয়ে খাটের অন্য পাশে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে দেখি দিশা আমার পাশে নেই। এটা কি হলো? সে তো কখন আমার কি ঘুম থেকে ওঠে না। যাকগে, আমি মুখটা ধুয়ে নিই, আজকে আবার পড়তে যেতে হবে। মুখ ধুয়ে ঘাড়ে ব্যাগ নিয়ে চলে এলাম স্যারের বাড়িতে। পড়া শেষ করে আবার বাসায় চলে আসলাম। বাসায় আসতে দেখি সবাই কেমন যেন আমার দিকে চেয়ে আছে। ভালো করে খেয়াল করে দেখি আব্বুর হাতে একটা বেতের লাঠি, আর চাচির পিছনে দিশা দাঁড়িয়ে আছে। আমার চোখে জলও দেখতে পারছি। কোনো কিছু বুঝে ওঠার আগে আব্বু আমাকে পিটাতে লাগলো। আমার ঘাড়ের ব্যাগ মাটিতে পড়ে গেল। আব্বু আমাকে মারছো কেন? তোর এত বড় সাহস, তুই আমার লাঠি ধরিস? তোকে তো আজ মেরেই ফেলবো। আমার দোষটা কি সেটা তো বলবে। কোন অপরাধে আমাকে মারা হচ্ছে সেটা জানার অধিকার তো আমার আছে। বিয়ে হওয়ার 3 মাস না যেতেই বউয়ের গায়ে হাত তুলিস, বউকে বাজে ভাষায় গালি দিস, আজ তো মারতে মারতে মেরেই ফেলবো। আমার আর বুঝতে বাকি রইল না আব্বু কেন আমাকে মারছে। আমার চোখ থেকে পানি পড়ছে, কিন্তু আমি স্টিল হয়ে দাঁড়িয়ে আছি। আম্মু, চাচি, দিশা সবাই আমার মার খাওয়া দেখছে। বাড়ির সবাই আব্বুকে অনেক ভয় পায়, তাই কেউ আমাকে বাঁচাতে আসছে না। আব্বু আমাকে অনবরত মেরেই চলেছে। একসময় দেখলাম আম্মুর চোখে পানি। বুঝতে পারছি আমার মার খাওয়া দেখে আমার অনেক কষ্ট হচ্ছে। এরপর থেকে দিশার গায়ে হাত তুললে তোকে এই বাড়ি থেকেই বের করে দেব। আমি কোনো কথা বলছি না, চুপচাপ নিচে তাকিয়ে আছি। কান দিয়ে যেন আগুন বেরোচ্ছে। এমন করে মানুষ গরুকে মারে না, কিন্তু আজ আমাকে আব্বু মারলো। এই প্রথম আব্বু আমার গায়ে হাত তুললো। তাহলে ভাবুন দিশা আমার নামে কত কি লাগিয়েছে আব্বুর কাছে। আর হ্যাঁ, আজ থেকেই তুই আর দিশা আলাদা থাকবি, ঠিক আগে যেভাবে থাকতি। আব্বু যেতে আম্মু, চাচি দৌড়ে আমার কাছে এলো। বাবা, তোর খুব লেগেছে তাই না? ছাড়ো আমায়, আমি রুমে যাব। আব্বু চল, তোর পায়ে একটু তেল মালিশ করে দি। তার কোনো দরকার নেই, সরো তোমরা। আমি তাদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ধীরে ধীরে ছোট ছোট পায়ে খোঁড়াতে খোঁড়াতে আমার রুমের দিকে এগোতে থাকলাম। দিশা আমার দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছে। আমি তাকে কিছু না বলে পাশ কাটিয়ে আমার রুমে চলে এলাম। কি ব্যথা! বাপের জন্মে এমন উড়াধুরা মার খায়নি। মানুষ এত আমার নামে আব্বুর কাছে নালিশ করতো, তবু আব্বু কখন আমায় মারিনি, শুধু ঝাড়ি দিয়েছে। আজ দিশার জন্য আমাকে, দিশা তোকে আমি ছাড়বো না, তোর জন্য এত মার খেলাম। সবচেয়ে বড় কথা, তুই আমার নামে আব্বুকে বানিয়ে বানিয়ে মিথ্যা বলেছিস। আমার সব সহ্য হয়, কিন্তু কেউ আমার নামে মিথ্যা বললে একদমই সহ্য হয় না। ক্লাস 4 একবার স্যারের কাছে আমার নামে এক বন্ধু মিথ্যা বলেছিল আমি নাকি পরীক্ষায় নকল করি। শালারে আমি স্যারের সামনে অনেক মেরেছিলাম। ড্রয়ার থেকে একটা পেন কিলার আর একটা গ্যাসের ওষুধ বের করে খেলাম। সারাদিন রুমেই ছিলাম। সেই সকালে রুমে এসেছি, এখনও বের হয়নি। আমার অনেক ডেকেছে খাওয়ার জন্য। আমি আমার রুমে যে বিস্কিটের ডিব্বা ছিল সেখান থেকে বিস্কিট বের করে খেয়েছি। রাত 10টায় আমি রুমের দরজা খুলে নিচে আসলাম। খুঁজতে লাগলাম আব্বু সে বেতের লাঠি, যেটাতে আমাকে উড়াধরা মারা হয়েছে। অনেক খুঁজেছি কিন্তু পাচ্ছি না। চলে এলাম স্টোর রুমে। কি ধুলো! আগে লাইটটা জ্বালাই। গোয়েন্দার মতো এদিক ওদিক তল্লাশি করতে লাগলাম। এই তো পেয়েছি। এবার বুঝবি আমার নামে মিথ্যা বলে তুই কত বড় ভুল করেছিস। লাঠি বাবা, তুমি পারবা না আমার প্রতি অন্যায় প্রতিশোধ নিতে? লাঠি নিয়ে কিচেনে এসে লাঠিতে ভালো করে সরিষার তেল মালিশ করি। খুঁড়তে খুঁড়তে চলে এলাম দিশা রুমের সামনে। আরে ধুর, দরজা তো ভিতর থেকে লক করা। এখন ভিতরে প্রবেশ করব কিভাবে? কোনো তো একটা উপায় বের করতে হবে। আমার শরীরে ব্যথা দিয়ে সে তো কিছুতে আরামে ঘুমোতে পারবে না। এই তো পেয়েছি, বেলকনি দিয়ে তো ঢুকতে পারবো। আর এক মুহূর্ত দেরি না করে আমাদের বাড়ির বাগানে চলে এলাম। দিশা রুমে ঢুকতে হলে পাইপ বেয়ে উঠতে হবে, কিন্তু আমার তো পায়ে প্রচুর ব্যথা। দূর, ব্যথা ষষ্ঠী বোঝা, আগে প্রতিশোধ। মোবাইলটা পকেটে ভরে লাঠিটা প্যান্টের পেছনে গুঁজে পাইপ বেয়ে উপরে উঠতে লাগলাম। অনেক কষ্ট করে অবশেষে দিশা রুমে ঢুকতে পারলাম। আজ বুঝলাম চোরেরা কীভাবে বড় বড় বাড়িতে চুরি করে। রুমে হালকা লাল রঙের ডিম লাইট, রুমের সব কিছু লালচে দেখাচ্ছে। এসব কিছুর মধ্যে বেশি ফুটে উঠেছে দিশা। সাদা রঙের একটা নাইটি পরে আছে। আমি আস্তে আস্তে পা টিপে টিপে দিশার মাথার পাশে গিয়ে বসলাম। ঠিক বাচ্চাদের মতো করে শুয়ে আছে। আরে ধুর, দিশা তো বাচ্চাই, কিন্তু এই বাচ্চা মেয়ের মাথায় এত বুদ্ধি আসে কোত্থেকে?
আমি আমার ডান হাতের কোনো একটা বালিশের উপর রেখে তাতে আমার শরীরে এক পাশ ভর দিয়ে শুয়ে পড়লাম। এইভাবে দিশার মুখটা দেখতে অনেক ভালোই লাগছে। খুব ইচ্ছে করছে দিশার এলোমেলো চুল নিয়ে খেলা করতে। বেশ কয়েকদিন হলো দিশাকে জোরে ধরে ঘুমাই না। আজ একটু জোরে ধরে ঘুমাই, একটু ঘুমিয়ে নেই, তারপর আমার বাচ্চা বউকে ব্যাট দিয়ে পেটাবো। ব্যাট আমার পাশে রেখেছি। আমি 7 পাঁচ না ভেবে দিশাকে জড়িয়ে ধরলাম। আমি জড়িয়ে ধরতে বেশ খানিকটা নড়ে চড়ে উঠলো। আমি একটু কৌশল করে দিশাকে আমার দিকে ঘুরিয়ে নিই। চোখটা বন্ধ করে কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আর আসে না। বারবার দিশার গরম নিঃশ্বাস আমার ঠোঁটে এসে পড়ছে। কেমন একটু অস্থির লাগছে আমার, কেমন একটা অনুভূতি হচ্ছে। হার্টবিটও দেখছি বেড়ে গেছে। আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। স্বাভাবিক নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে, তাই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। আমার চোখ আটকে গেছে দিশার ঠোঁটের উপর। আমি আমার নিজের প্রতি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছি। দিশার গরম নিঃশ্বাস আমায় মাতাল করে দিচ্ছে। আমি আলতো করে নিজের ঠোঁট দিশার ঠোঁটে স্পর্শ করাই। কিছুক্ষণ ওইভাবেই থাকি। আমার এখন কি করতে মন চাইছে সেটাই বুঝতে পারছি না। নিজেকে হারিয়ে ফেলেছি সেই মাতাল করা অনুভূতিতে। আমি দিশাকে আরো শক্ত করে জড়ে ধরি, এমনভাবে ধরি সে যাতে সে আমার সাথে মিশে যায়। কে? তুই এখানে কি করছিস? তোকে পেটাতে এসেছি। মানে? আর আমাকে এভাবে ধরে আছিস কেন? ছাড় বলছি, ছাড়। ছাড়বো না। ফয়সাল, আমি কিন্তু চিৎকার করব। কর, কোনো সমস্যা নেই। আমি কিন্তু সত্যিই চিৎকার করব। কর, মানা করছে কে? আম্মু! আমার ঠোঁট দিশার ঠোঁটে লাগিয়ে দিলাম। আরেকটা কামড় দিই। সাথে সাথেই আমি দিশার ঠোঁট থেকে আমার ঠোঁট সরিয়ে নিই। দিশা ছাড়া পেয়ে আবার চিৎকার দিতে চায়। আমি হাত দিয়ে তার মুখ চেপে ধরি। আবার যদি চিল্লানি দেওয়ার চেষ্টা করিস, তাহলে তোর কিছু গোপন পিক যা আমি তোর রুম থেকে তুলেছি সেগুলো নেটে ছেড়ে দেব। কিসের পিকের কথা বলছিস? এই ধর কিছু হট পিক। প্লিজ এমন কিছু করিস না। ওকে, করবো না, বাট আমার একটা ইচ্ছা পূরণ করতে হবে। কি ইচ্ছে? আমাকে লিপ কিস করতে দিতে হবে, তাও আমি যতক্ষণ চাইবো। কি কি বলে তুই? তোর কি মাথা খারাপ হয়েছে? আমার মাথা ঠিকই আছে। আমি তোর নেশা হারিয়ে গেছি। তোর ঠোঁটের অদ্ভুত মায়া আমি হারিয়ে গেছি। ছি, তোর লজ্জা করে না একটা মেয়েকে এসব বলতে? তুই তো আমার বাচ্চা বউ। আমার মনের কথা, আমার চাওয়া পাওয়া সব তো তোকেই বলবো। তোর বইয়ের গুষ্টির ক্যাথায় আগুন, ছাড় আমাকে। আমি দিশার কানের কাছে মুখ ঘেঁষে তাকে বললাম, তোর পিকগুলো কি তাহলে আমার কথা শেষ হওয়ার আগেই? প্লিজ ফয়সাল, এমন কিছু করিস না। কেউ নিজের বইয়ের এরকম পিক নেটে ছাড়ে বল? তাহলে মানছিস তুই আমার বউ? কেন এমন করছিস? ছেড়ে দে না আমায়। ছেড়ে কি করে দেই বল? তোর জন্য আজ আব্বু প্রথমবার আমার গায়ে হাত তুলেছে। এই শাস্তি তো তোকে পেতেই হবে। ওকে, আমায় ছেড়ে তোর যা শাস্তি দেওয়ার দে। তোকে তো আজ ছাড়বো না। ভেবেছিলাম আজ তোকে খাটের সাথে বেঁধে ব্যাট দিয়ে পেটাবো। দেখ জনি, যদি জানতে পারে তুই আমার সাথে এমন বিহেভস করেছিস, তাহলে কিন্তু সে তোর খবর করে ছাড়বে। দিশার মুখে জনির নাম শুনে মাথা গরম হয়ে গেল। আমি দিশার চুলের মুঠি ধরে টান দিলাম। কি করবে তোর সেই জনি? আমার একটা লোমও বাঁকা করার ক্ষমতা নাই তার। ফয়সাল, আমার লাগছে। আমি দিশার চুল ছেড়ে দিলাম। তার থুতনির নিচে আলতো করে একটা চুমুন খেলাম। সে হালকা কেঁপে উঠল। তার কাঁপুনি আমাকে আরো মাতাল করে দিল। ফয়সাল প্লিজ ছেড়ে দে। তারপর আমি তাকে কিস করলাম। আর কিছুক্ষণ অজানা অনুভূতিতে হারিয়েছিলাম। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। একটা সময় দেখি দিশার কোনো রেসপন্স নেই। আমি দিশাকে ছেড়ে দেই, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া নেই। চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি দিশার নাকের কাছে আমার 2টা আঙ্গুল উল্টো দিক ধরলাম। না, শ্বাস তো চলছে। তাহলে দিশা কি ঘুমিয়ে পড়লো? আমি তাকে ধাক্কাতে লাগলাম, কিন্তু সে উঠছে না। আমি বেশ ভয় পেয়ে গেলাম। দিশার কিছু হলো না তো? টেবিলে রাখা পানির গ্লাস থেকে হাতে কিছু পানি নিয়ে দিলাম তার মুখে। সেটা চোখের পাতা নড়ে উঠল। গ্লাস আবার টেবিলে রেখে দিলাম। দিশা চোখ খোলা আমার দিকে কেমন করে যেন তাকালো। সরি, আমি বুঝতে পারিনি তুই জ্ঞান হারিয়ে ফেলবি। রাখ তোর সরি। সব কিছু শেষ করে এখন সরি? হ্যাঁ, সব কিছু কই? আমি শুধু কিস করেছি, আর তো কিছু করিনি। ও, এখন তাহলে আমার শরীর ভোগ করতে চাস? নে, ভোগ কর। আমি কি সেটা বললাম? আমাকে কি তোর এমন ছেলে মনে হয়? আইসে রে ভালো ছেলে। তুই কেমন ছেলে আমি খুব ভালো করে বুঝে গেছি। বাচ্চা একটা মেয়ে, এত কিছু বুঝিস কি করে? তোকে অত কিছু জানতে হবে না। এখন যা আমার রুম থেকে। ওরে মরে গেলাম রে, আমার কোমর গেল। ওই হারামজাদা, চিল্লাচ্ছিস কেন? শেষ, তোর বরের মাথা শেষ। সরি, আমি তোকে এত জোরে ধাক্কা দিতে চাইনি। আচ্ছা, যা হবার হয়ে গেছে। এখন আমাকে বিছানায় এনে, অনেক ঘুম পাচ্ছে। তোর ঘুম পাচ্ছে তো তোর রুমের বিছানায় গিয়ে ঘুমা। আমার বিছানায় আসতে চাচ্ছিস কেন? থাক, তোকে আর কষ্ট করে আমাকে তুলতে হবে না। আমি একা উঠতে পারবো। আমি আবার বিছানায় এসে দিশার দিকে মুখ করে শুয়ে পড়লাম। তুই এত স্যাঁচরা কেন রে? আমি এবার কি করলাম? দিশা আমাকে আর কিছু বললো না। জানে আমার সাথে কথা সে বেড়ে উঠবে না। সে রাগ করে আমার বিপরীত দিকে মুখ করে শুয়ে পড়লো।
এই দিশা। সে কোনো কথা বলছে না। দিশা। কি কি হয়েছে কি? এইভাবে সারের মতো ডাকছিস কেন? আমার অনেক ঠান্ডা লাগছে। কিসের ঠান্ডা? এই, তুই আমার দিকে চেপে আসছিস কেন? তোর মতলব কি বলতো? আমি দিশাকে আমার বাহু ধরে আবদ্ধ করে নিলাম। এবার ঘুমা। সুযোগ পেয়ে তার সৎ ব্যবহার করছিস? কথা বলিস না তো, ঘুমোতে দে। দিশা আর কিছু বললো না, চুপটি করে আমার বুকের মাঝে শুয়ে রইল। আজ থেকে আরো 2 বছর আগে আমাদের বিয়ে হলে কতই না ভালো হতো। এতদিন আমি বাচ্চার বাবা হতাম, আমার ছেলের বিয়ে ঠিক আর 16 বছর পরে দিতাম। তাও 1 বছর পর দাদা ডাক শুনতে পেতাম। এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমের রাজে হারিয়ে গেছে খেয়াল নেই। সকালে শরীরে খুব জোরে কোনো কিছুর আঘাতে আমার ঘুম ভাঙে। আমি চিৎকার দিয়ে উঠি, বিছানা থেকে লাফ দিয়ে আমার পিছনে হাত দিয়ে সামনে তাকে দেখি কাল রাতে যে বেতের লাঠিটা দিশাকে পেটানোর জন্য এনেছিলাম সেটা তার হাতে। কি এটা? এত তেল কেন মাখিয়েছিস এতে? তুই যেন বেশি ব্যথা পাস তাই তো তেল মাখিয়েছিলাম। কথাটা বলতে দেরি, কিন্তু দিশা সে লাঠি দিয়ে আমাকে পিটাতে দেরি নেই। আর এরা মারছিস কেন? তোকে আজ মেরেই ফেলবো। তোর এত বড় সাহস আমার মারার জন্য তুই লাঠি নিয়ে আমার রুমে আসিস? রুমের ভেতর আমি আর দিশা ছোটাছুটি করছি। দিশা দেখ, ভালো হচ্ছে না কিন্তু। খারাপ তো তখন হবে যখন তোকে ধরতে পারবো। বরের গায়ে হাত তুললে তুই পরের জন্মে পেতনি হবি। এবার কোথায় পালাবা চান্দু? দিশা তেলাপোকা। ব্যাস হয়ে গেল। দিশা লাঠি ভেড়ে আমাকে এসে জড়িয়ে ধরলো। দিশা আমার বুকে মুখ লুকিয়ে আছে। দিশা আমাকে ছাড়তো, অনেক গরম লাগছে। না, ছাড়বো না। আরে জান না, আমার এখন পালাতে হবে। তেলাপোকাটা আমার দিকে আসছে। কি? এক লাফ দিয়ে আমার কোলে উঠে গেল। কি ভালোটাই না লাগছে। আগে যদি এই ফর্মুলা ইউজ করতাম তাহলে এতদিন দিশা আমার হয়ে যেত। তেলাপোকা চলে গেছে। সত্যি বলছিস তো? হ্যাঁ রে বউ, সত্যি বলছি। এবার আমার কোল থেকে নাম। মেয়ে তো না, ঠিক একটা আটার বস্তা। কি? আমি আটার বস্তা? তা নয় তো কি। তুই আসলেই একটা শয়তান। দিশা আজ তুই আমার সাথে স্কুলে যাবি। তোর সাথে স্কুলে যেতে আমার বয়েই গেছে। যদি না যাস তাহলে তোর এই পিকগুলো কি করবো জানিস? যাব। এখন বের হ রুম থেকে। কি রে, কিছু বললি? কই না তো। আমি মনের সুখে রুম থেকে বেরোতে যাব আর দরজা খুলে দেখে আব্বু। তোর যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কিরে, তুই দিশার রুমে কি করছিলি? তোমার ভাতিজির রুমে। সে একা একা শুতে ভয় পাচ্ছিল, তাই আমাকে ডেকে এনে তার রুমে শুতে বলেছিল। কই, দিশা তো আগে কখনো একা শুতে ভয় পেত না। বিয়ের পর মেয়ের একটু ভীত হয়, যা তুমি জানো। কই, তোর আম্মু তো কখনো আমায় এমন কিছু বলেনি। বলবে কি করে? আমি কি অন্য কাউকে ভয় পায়? ভয় পাই তো তোমাকে। কিছু বললি? কই, কিছু বলিনি তো। তোর কথা কেন জানি না আমার বিশ্বাস হচ্ছে না। তুই একটু দিশাকে ডাকতো। ঠিক আছে। দিশা, এই দিশা। ওই হারামজাদা, বাপের সামনে দাঁড়িয়ে কেউ বউকে এমন আদর করে ডাকে? ওই না বাবু দিদি, তোকে কখন থেকে ডাকছি, কথা কানে যায় না? কানে কি তোর তুলো ভরা আছে? শয়তান ছেলে, বউকে সম্মান দিয়ে ডাকতে পারিস না? কি হলো, এত চিল্লাচ্ছিস কেন? দিশা মা, এখানে আয় তো। জি চাচ্ছু, বলো। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আসলে বাবা বলছিল আমি তোমার রুমে কিভাবে এলাম। ভাবছে আমি আবার তোমাকে নির্যাতন করছিলাম। দিশাকে ইশারা করে হাতে হ্যাঁ মিলাতে বললাম। না চাচ্ছু, আমি তোমার ছেলেকে তার রুম থেকে ডেকে এনে তেল মালিশ করছিলাম। কিন্তু ফয়সাল যে বলল তুই নাকি একা শুতে ভয় পাচ্ছিলি। ভয় তো পাচ্ছিলাম, তাই তোমার ছেলেকে আমার রুম থেকেই যেতে বলি। তুই তো ওর রুমে গিয়ে থাকতে পারতি। চাচ্ছু, তুমি ভুলে গেলে? তুমি তো তোমার ছেলেকে বলেছিলে যেন তার রুমে আমি না থাকি, তাই সে আমার রুমে এসেছে। বাহ, চমৎকার। হেমনি তো চাই। হেমনি কি তোকে আমার ছেলের বউ করেছি? চাচ্ছু। আব্বু চলে গেল আর আমি মুখ হা করে দিশাকে দেখছি। এটা মেয়ে না অন্য কিছু? এতটুকু একটা বাচ্চা মেয়ের মাথায় এত কিছু আসে কিভাবে? আমি বাড়ির বাইরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি। আজ আমি আর দিশা একসাথে সাইকেলে চেপে স্কুল যাব। যদি সে গাড়ি করে প্রতিদিন স্কুলে যায়, এতক্ষণ লাগে তো রেডি হতে? আমার একটু সময় লাগে। আটা ময়দা মাখলে তো দেরি হবেই। এই, তুই কি বললি? বলছে অনেক দেরি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি সাইকেলের উপর ওঠ। কি? আমি সাইকেলে করে স্কুলে যাব? না, প্লেনে করে যাবি। আমি তো কোনোদিন সাইকেলই চালাইনি। তোকে এখন চড়বি? আমি বসবো কোথায়? পেছনে তো বসার কোনো জায়গা নাই। সামনে বস। দিশাকে সাইকেলের সামনে বসে স্কুলে চলে এলাম। স্কুলে সবাই আমার দিকে চোখ বড় বড় করে দেখছে, মনে হচ্ছে আমরা কোনো এলিয়েন। টিফিনে আমরা সব বন্ধুরা বসে আড্ডা দিচ্ছি। তখনই আমার এক বন্ধু এসে বলল দিশা নাকি টিফিন পালিয়ে লেকের পাড়ে জনির সাথে প্রেমের আলাপ করছে। নিজের বউ অন্য কারোর সাথে ডেটে গেছে, এটা কি মেনে নেওয়া যায়? না, অনেক হয়েছে, আর না। এবার এর একটা বিহিত করতে হবে। যে করে হোক দিশা ব্রেকআপ করাতেই হবে। দোস্ত,
তোরা থাক, আমি বাড়ি গেলাম। আমার শরীরটা ভালো লাগছে না। একটু আগেই তো চাঙ্গা ছিলি। বুঝতেই তো পারছিস, বয়স অনেক হয়েছে, কোন সময় শরীর খারাপ করে বুঝে ওঠা মুশকিল। কি কইলি? তোর অনেক বয়স হয়েছে? মাত্র তো 16 বছর বয়স। আবেহালা তাতে কি, বিয়ে তো হয়েছে। আমি ক্লাস থেকে ব্যাগ নিয়ে স্কুল থেকে বেরিয়ে পড়লাম। আমাকে এখন লেকেপাড়ে যেতে হবে। লেকেপাড়ে আমাদের স্কুল থেকে বেশি দূরে নয়, সাইকেলে যেতে 10 মিনিটের মতো লাগে। আমি তো এখানে এসে পড়েই শখ, যেদিকেই তাকাই সেদিকেই কাপল আর কাপল। নিজেকে কেন জানি রোহিঙ্গা রোহিঙ্গা মনে হচ্ছে। আমি দিশাকে খোঁজা শুরু করলাম। ইস, মানুষের লজ্জা সরব নাই? পাবলিক প্লেসে ওপেন কিস করে, তারপর লিপ কিস। দিশার উপর খুব রাগ হতে থাকলো। না জানি জনিও থাকে। ছি, তোর কপালে শনি আছে, শুধু একবার খুঁজে পেতে দে। অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু তাদের চিহ্ন পেলাম না। তাই একটু রেস্ট নেওয়ার জন্য একটা মোটা গাছে হেলান দিয়ে বসে পড়লাম। বাবু, তুমি আমাকে কখন বিয়ে করবা? করব সোনা, করব। কিছুদিন পরে তোমাকে আমার করে নিব। আমি যে গাছে হেলান দিয়ে বসে আছি, তার ওপাশ থেকে শব্দ ভেসে আসছে। আমি আস্তে করে গলাটা বের করে দেখি দিশা জনির ঘাড়ে মাথা দিয়ে বসে আছে। দিশাকে এমন অবস্থায় দেখে মাথা দিয়ে ধোয়া বেরোতে লাগলো। এমন ফিল হচ্ছে যেন আমার মাথায় কেউ কেরোসিন তেল দিলে আগুন লাগিয়ে দিয়েছে। আমি পকেট থেকে ফোনটা বের করে তাদের 3 মিনিটের একটা ভিডিও করলাম। বলতে যায় না কখন কোথায় দরকার পড়ে। ভেবেছিলাম দিশাকে পেলে ঠাটিয়ে 5টা চর মারবো, কিন্তু তা না। এখন সেটা করলে চলবে না। কোন এক মহান ব্যক্তি বলেছিল, রেগে গেলেন তো হেরে গেলেন। আমাকে এখন মাইন্ড গেম খেলতে হবে। বাহ, ভালোই তো। তো তুই এখানে? কেন, তুই আসতে পারলে আমি পারি না নাকি? আমি কি সেটা বলেছি? তা বড় ভাই, আমার বউয়ের সাথে আপনার তো দেখছি ভালোই সম্পর্ক। ইয়ে মানে, আরে ভাই, সমস্যা নেই, প্রেম করতে পারেন, কিন্তু আপনার জন্য অনেক খারাপ লাগছে। হাজার হোক বড় ভাই, আর আপনি কেনা শেষে সেকেন্ড হ্যান্ড মেয়েকে। ওই, তুই কি বলতে চাইছিস? ভাই, সেকেন্ড হ্যান্ড মানে? আরে ভাই, আমাকে দেখি কি আপনার ওইসব ছেলে মনে হয়? আর কিছুদিন পর দিশা আমার মা হবে, থুকু আমার সন্তানের মা হবে। ওই হারামি, তোর লজ্জা করে না এসব বলতে? ভাই, আপনাকে আরও একটা গোপন কথা বলাই হয়নি। কি কথা ভাই? থাক ভাই, সেটা না শোনাই বেটার। না ভাই, তুমি বলো। না, আমি সেটা শোনালে দিশার সাথে ব্রেকআপ করে দেবেন, তাই আমি সেই গোপন কথা আপনাকে বলতে পারবো না। বাবু, তুমি ওর ফান্দে পড়িও না, জানো না ও কত বড় ধান্দাবাজ। ভাই প্লিজ বলো, কি গোপন কথা আছে? ওকে, আপনি যখন এত জোর করছেন তখন বলেই ফেলি। আপনি শুধু আমার সাথে ওই দিকটায় চলেন। না, ও কোথাও যাবে না, তোর যা বলার আমার সামনে বল। ভাই চলো, ওইদিকে চলো। বাবু, তুমি যাইও না ওর সাথে। তুমি চুপ থাকো। বড় ভাই আমাকে দিশা থেকে একটু দূরে নিয়ে এলো। আমি তাকে অনেক মিথ্যা কথা বললাম। আই হোপ আমি তাকে যে কথাগুলো বলেছি সেটার পর দিশার সাথে রিলেশন রাখবে না মনে হয়। বড় ভাই জনি আমার কাছ থেকে দিশার কাছে চলে গেল। তারা কিছুক্ষণ কথা বলল। বড় ভাই দিশাকে ফোন বের করে কি যেন দেখাচ্ছে। একসময় তারা তর্ক শুরু করে দিল। আমি দূর থেকে কিছুই বুঝতে পারছি না। দেখলাম বড় ভাই দিশাকে রেখে অন্য পথে হাঁটা দিয়েছে। আমি ধীর পায়ে দিশার কাছে এলাম। দিশা আমার দিকে রাগি লোকে তাকিয়ে আছে। কি হয়েছে বউ, তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? চুপ থাক শয়তান। তুই কি বলেছিস ওকে, যার জন্য আমার সাথে ব্রেকআপ করলো? আর বললো তার নাকি অনেক জিএফ আছে। আমার মতো একটা জিএফ এর সাথে তার ব্রেকআপ হলে কিচ্ছু যায় আসবে না। কই, কিছু বলিনি তো, শুধু বলেছি তোর এইডস আছে। কি, তোর এত বড় সাহস, তুই আমার নামে এত নোংরা কথা বলেছিস? আরে খেপছিস কেন? আমি মিথ্যা বললাম বলেই তো তুই তার আসল রূপটা দেখতে পেলি। এখন আমার নিজের উপরই রাগ উঠছে। ওই শালার জন্যই কোনো দিন বউ পাবে না। কি আর করবি, যা হবার তা তো হয়ে গেছে। চল এখন বাড়ি যাই। কিসে যাব? আমাদের বাড়ি তো এখান থেকে অনেক দূর। আমার সাইকেল সামনে দাঁড় করানো আছে। আমি দিশা সামনে হাঁটতে লাগলাম। মনে মনে বেশ আনন্দ আমার। ভাবিনি এত সহজে ব্রেকআপ করাতে পারবো। জনি তো নাকি বকাটে ছেলে। কই, দেখে তো এটা হাবাই মনে হলো। বুঝি না বাপু, এমন পটল ছেলের প্রেমে কিভাবে মেয়েরা আটকায়। দুজনে পাশাপাশি হাঁটছি, বেশ ভালোই লাগছে। শীতকালে দুপুরের মিষ্টি রোদ, হালকা বাতাস মনের মধ্যে ভালো লাগার আবেশ তৈরি করছে। মাঝে মধ্যে দিশার সাথে আসলে মন্দই হয় না। দুজন একসাথে বাড়ি চলে আসলাম। আমি আমার রুমে, দিশা ওর রুমে চলে গেল। ব্যাগটা বিছানায় রেখে বাথরুমে চলে আসি। আজ একটু গরম পড়েছে, তাই ভাবলাম আজ মাথায় শ্যাম্পু করে নেই। যাক বাবা, এখানে তো একটাও শ্যাম্পু নেই। এখন কি করি? এই অবস্থায় তো নিচেও যেতে পারবো না। সারাকে সাবানের ফেনা আর একটা গেমের প্যান্ট পরা। যাই, দিশার বাথরুমে গোসলটা সেরে ফেলি। আমি আমার রুমের দরজা থেকে বের হয়েই এক দৌড়ে দিশার রুমে চলে এলাম। এক পলক রুমের চারপাশে দেখে নিলাম। না, দিশা রুমে নেই, মনে হয় নিচে আছে। আমি কোনো কিছু না ভেবে দিশার বাথরুমে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে তো আমার পৃথিবী ওলট পালট হয়ে গেল। আম্মু! আমি চোখ বড় বড় করে দিশাকে দেখছি, তার গায়ে কিছুই নেই। আমি সেখানে না থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এক দৌড়ে আমার রুমে। গায়ের পানি সব শুকিয়ে গেছে, বুকের ভিতর দুঃখপুক আওয়াজ হচ্ছে।
ফুটবলকে উঁচু থেকে মাটিতে ফেলে যেভাবে লাফায় আমার হার্টবিটটাও সেইভাবে লাফাচ্ছে। চোখের সামনে বারবার সেই দৃশ্যটা ভেসে উঠছে। আমি বাথরুমে গিয়ে 2 মগ পানি ঢেলে গোসল করে নিলাম। গোসল করার পর আমিও ঘামছি। খাবার খাওয়ার জন্য খাবার টেবিলে বসে আছি। এখন আমার ঘোর কাটেনি। চোখ খুললেও সেই দৃশ্যটা দেখতে পাই। চোখ বন্ধ করলে আরও স্পষ্টভাবে দেখতে পাই। মাথার মধ্যে বারবার এক জিনিসে ঘুরছে। নিজের উপর খুব রাগ হচ্ছে। কেন না বলে তখন দিশার বাথরুমে ঢুকতে গেলাম। আর তারও কি কোনো সেন্স নাই? এত বড় একটা মেয়ে গোসল করছে দরজা লক না করেই। বড় হলো আবার কখন? সে তো বাচ্চাই আছে। উহ, এত ভাবছি কেন আমি? আমি তো তার স্বামী, তার উপর আমার পুরো অধিকার আছে। এসব ব্যাপার তো স্বামী স্ত্রীর মাঝে হতেই পারে। মনকে নানানভাবে বোঝাচ্ছি, ফয়সাল বি নর্মাল থাক, কিন্তু না, আমার অস্থিরতা শুধু বাড়ছেই। আমি খাবার টেবিলে বসে যখন ভাবনায় মগ্ন, তখনই দিশা এসে আমার সামনের চেয়ারে বসলো। আমি তার দিকে তাকাচ্ছি না, খুব সংকোচ হচ্ছে। আমি দিশার দিকে তাকালাম। সে মাথা নিচু করে আছে, মনে হয় অনেক লজ্জা পেয়েছে। আসলে তোমার মেয়ে? আম্মু, আমার খুব ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ ছোট আম্মু, আমারও খুব ক্ষুধা পেয়েছে, খেতে দাও। উহ, বাসলাম। দিশা ভালোই টপিক বদলে দিল। আর আমার মুখেরও বলে হারি, কোনো কিছু না ভেবেই কথা ফসকে যায়। ফয়সাল, তোর আব্বু বলে গেছে তোরা দুজন একসাথে এক রুমে থাকিস। হুম। আমি আর তোর ছোট আম্মু একটু তোর নানুর বাসায় যাব। আজ রাত থেকে কাল সকালে আসবো। তোর আব্বু ও চাচু কেউ মনে হয় আজ ঢাকা থেকে ফিরবে না। তোরা দুইজনে আবার ঝগড়া করিস না। আমিও যাব তোমাদের সাথে। তোকে যেতে হবে না, তুই ফয়সালের সাথেই বাড়িতে থাকবি। হুম। আমি খাওয়া শেষ করে আমার রুমে চলে এলাম। শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। বিছানায় শুতে কখন যে ঘুমিয়ে পড়ছি সঠিক বলতে পারবো না। ঘুমটি করে দেখি দিশা আমার পাশে শুয়ে আছে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। ও, ঘুম থেকে উঠে পড়েছিস? আমরা তো তোর রুমেই যাচ্ছিলাম। তোমরা কি এক্ষুনি বের হবে? এখনই বের হব। তোরা থাক, আমরা গেলাম। আর দিশা মামুনির খেয়াল রাখবি। ছোট্ট মেয়ে তো, একটু বুদ্ধি কম, একটু মানিয়ে থাকিস। আচ্ছা। বুদ্ধি কম, ও লোমে লোমে বুদ্ধি। ভালোভাবে থাকিস কেমন? আমার চাচি চলে গেল। আমি বাসায় দরজা লেগে সোফায় বসে টিভি অন করে তামিল মুভি দেখতে লাগলাম। রাত অনেক হয়েছে। দিশা আমার পাশে বসে বই পড়ছে। আমি শুয়ে শুয়ে ফোন টিপছি। হঠাৎ আমার মাথায় শয়তান একটা বুদ্ধি চাপলো। দিশা একটু নিচে যাবি প্লিজ? কেন? এক গ্লাস পানি নিয়ে আসবি, আমার গলা শুকিয়ে গেছে। যাচ্ছি। দিশা রুম থেকে বেরিয়ে গেল। আমি তার পিছে পিছে চলে আসলাম। দিশা সিঁড়ি দিয়ে নিচে চলে আসলো। আমি সিঁড়ির পাশে একটা জায়গায় বসে পড়লাম। দিশা পানি নিয়ে উপরে আসলেই আমি আচমকা বেরিয়ে পড়ব। আর সে ভয় পেয়ে যাবে, বেশ মজাই হবে। সারাদিন একবারও জ্বালাইনি তাকে। আর একটু স্বাভাবিক হওয়ার জন্য কিছু একটা তো করতেই হবে। দিশা পানির গ্লাস নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। আমি অপেক্ষায় আছি কখন একবার উপরে আসবে। দিশা সিঁড়ির শেষ পর্যায়ে। আমি হাউ করে শব্দ বের করে বেরিয়ে পড়লাম। তারপর দিশা জোরে একটা চিৎকার দেয়। চোখের সামনে দিশা সিঁড়ি থেকে নিচে গড়িয়ে পড়লো। আমি ছুটে নিচে চলে এলাম। দিশার মাথা থেকে অনেক রক্ত ঝরছে। আমি দিশাকে অনেক ডাকছি, কিন্তু সে কোনো সাড়া দিচ্ছে না। মুহূর্তের মধ্যে সাদা ফ্লোর লাল বর্ণ ধারণ করে ফেললো। আমি দিশার মাথা আমার কোলে রেখে ধাক্কাচ্ছি, সে কোনো রেসপন্স করছে না। কি করবো কিছুই বুঝতে পারছি না। মাথার মধ্যে সব কিছু জ্যাম লেগে গেছে। দিশাকে কোলে তুলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমাকে তাড়াতাড়ি মেডিকেলে যেতে হবে। দিশাকে ওটিতে নেওয়া হয়েছে। আম্মু চাচি আমার পাশে আছে। তারা দুজন অনেক কান্না করছে। আব্বু আর চাচু কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমার চোখ দিয়ে পানি ঝরছে। কেন ঝরছে বুঝতে পারছি না। আগে যখন দিশা চোট পেয়ে বাসায় আসতো, আমি তখন খুব হাসতাম। দিশার ব্যথায় আমি আনন্দ পেতাম। তবে আজ কেন আমার এত কষ্ট হচ্ছে? এমন কেন মনে হচ্ছে কে বুকে হাতুড়ি দিয়ে আমাকে আঘাত করছে? এর নামে কি ভালোবাসা? হয়তোবা। হ্যাঁ, আমি দিশাকে ভালোবেসে ফেলেছি, খুব বেশি ভালোবেসেছি। ওটি রুমের সামনে বসে বসে ভাবছি এসব। তখনই আব্বর চাচুর আগমন। চাচু এসে কান্না শুরু করে দিল। চাচুকে কখনো এইভাবে কাঁদতে দেখিনি। কাঁদবে না বা কেন? একমাত্র মেয়ে তার। মেয়ের আদরে যেন কোনো কমতি না পড়ে, তাই আর কোনো সন্তান নেননি। অবশ্য আমাকে চাচু চাচি নিজের ছেলেই ভাবে। আমার তো মনে হয় আমার আব্বু থেকে চাচু আমাকে বেশি ভালোবাসে। আব্বু আমার কাছে এসে, কি করে হলো এসব? আসলে আব্বু, কথা শেষ করার আগেই ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। মেডিকেলের সবাই তখন আমাদের দেখছে। তুই কি কখনো মানুষ হবি না? আর কত চালাবি আমাদের? এখন মনে হচ্ছে আল্লাহ কেন আমাকে বাবা হওয়ার সুযোগ করে দিয়েছিল। তোর জন্ম না হলেই তো ভালো হতো। তোর জন্য এলাকার মানুষের কাছে কত কথা শুনতে হয়। আর আজ তোর জন্য আমার মামনিটা মরতে বসেছে। তোর সাথে দিশার কেন বিয়ে দিয়েছি জানিস? যাতে সে আমাদের থেকে দূরে না থাকে।
আর আজ তোর জন্য ওইটুকু একটা মেয়ে মরতে বসেছে। আমি চাই না তোর জন্য ওর কোনো ক্ষতি হোক। আমি আর রিস্ক নিতে চাই না। তুই আজকেই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, আর কখনো তোর মুখ যেন আমাদের দেখতে না হয়। তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে। চলে যেতে বলো তোমার ছেলেকে, আমি ওর মুখও দেখতে চাই না। দাদা, ফয়সাল আমাদের ছেড়ে কোথায় যাবে? সেও তো ছোট ছোট মানুষ, একটা না হয় ভুল করেই ফেলছে, তাই বলে তুমি তাকে এত বড় শাস্তি দিবে? আমি তোদের কোনো কথা শুনতে চাই না। ও যদি চলে না যায় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। না আব্বু, তোমাকে কোথাও যেতে হবে না, আমি চলে যাব। কি বলছিস আব্বু? কোথায় যাবি তুই? আম্মু শুনলেন আব্বু কি বললো? আমি যদি চলে না যাই তাহলে সে নাকি তোমাদের ছেড়ে চলে যাবে। তার বাড়ি গাড়ি, সে কেন আমার মতো বাদুড়ি ছেলের জন্য বাড়ি থেকে চলে যাবে? আহ, এত কথা বলছিস কেন? দূর হ এখান থেকে, আর কখনো যেন তোর মুখ না দেখি। চলে যা এই শহর থেকে, দূরে কোথাও চলে যা। হ্যাঁ আব্বু, চলে যাব, শুধু যাওয়ার আগে একটাবার দিশার মুখটা দেখতে চাই। না বাবা, তুই কোথাও যাবি না। তুই চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? কে আমার সাথে সারাক্ষণ শয়তানি করবে? আমি তো সারা জীবনের জন্য যাচ্ছি না, একদিন তো একদিন ঠিকই ফিরে আসবো। যেদিন ফিরে আসবো সেদিন আব্বুকে মানুষের কাছে কথা শুনতে হবে না। আব্বু গর্ব করে বলবে, আল্লাহ যেন আমার মতো সন্তান প্রত্যেক বাবা মাকে দেয়। তোকে দিশার মুখ দেখতে হবে না, তুই এখনই আমার চোখের সামনে থেকে সর। আব্বু প্লিজ, একটাবার দিশার মুখটা দেখতে দাও, তারপরে আমি চলে যাব। তুই থাক, আমি সব কিছু ছেড়ে চলে যাচ্ছি। আব্বু তোমার কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি। আব্বু, যাস না। আমি আম্মুকে ছাড়িয়ে নিয়ে কপাল একটু সম্মুখে চলে এলাম বাড়িতে। চোখ দুটো কিছুতে বাদ মানছে না, বুকটা ফেটে যাচ্ছে। কোথায় যাব, কি করব? আব্বু কেন আমায় এত বড় শাস্তি দিল? কি করে থাকবো তাদের ছাড়া? এসব ভাবছি আর কাঁদছি। রুমে এসে আমার জামা প্যান্ট সব কিছু একটা ব্যাগে পরে নিলাম। সবার কয়েকটা প্রিন্ট করা ছবিও নিলাম, যদিও সবার ছবি আমার ফোনে আছে। পড়ার টেবিলে বসে একটা পাতায় লেখা শুরু করলাম, ভালোবাসি তোকে, সবাইকে ছেড়ে চলে যাচ্ছি, কোথায় যাব নিজেও জানি না। তোর অনেক ভালো হবে, আমি আর তোকে বিরক্ত করব না, তোর সাথে ঝগড়া করব না। তবে যাওয়ার আগে তোকে কিছু কথা বলে যেতে চাই। জানি আমি তোকে সারাক্ষণ বিরক্ত করি, জ্বালিয়ে পুড়িয়ে মারি, কিন্তু বিশ্বাস কর এসবের মাঝে আমি অদ্ভুত এক ভালো লাগা খুঁজে পাই। তোকে রাগাতে আমার খুব মজা লাগে। জানিস, রাগলে তোর লম্বা নাক ফুলওয়ালা নাক ঘেমে যায়, তখন তোকে দেখতে অনেক কিউট লাগে। ইচ্ছে করে আমার বোতা নাক দিয়ে তোর নাকের ঘামগুলো মুছে দিই। প্রতি রাতে তোকে জড়িয়ে না ধরলে ঠিকমতো ঘুমোতে পারি না। তোকে জড়িয়ে ধরলে আমার কেমন জানি অনুভূতি হয়। ঠিক দোলনা খাওয়ার সময় দোলনা যখন খুব উঁচুতে ওঠে আবার নিচে নামে, তখন বুকের মধ্যে যেমন হয় ঠিক ওই রকম। কেন আমার এসব ভালো লাগে বুঝতে পারতাম না, তবে আমার ধারণা আমি তোর প্রেমে পড়ে গেছি, আমার বাচ্চা বউটা প্রেমে পড়ে গেছি। আমি সঠিক জানি না প্রেম ভালোবাসা কি, তবে আজ যখন তুই সিঁড়ি থেকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলিস, তোর লাল রক্তে আমার সারা গায়ে তখন আমার সব কিছু অন্ধকার লাগছিল, মাথায় প্রচুর চাপ অনুভব হচ্ছিল। তখন বুঝতে পারি তুই আমার কতটা জুড়ে আসিস, তুই স্যার আমার একটা মুহূর্তও চলবে না। আমি ক্লিয়ার হয়ে গেলাম, আমি তোকে ভালোবেসে ফেলেছি। যাকে এসব কথা, আমি তো চলে যাচ্ছি। যাওয়ার আগে তোর কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ তুই আমার জন্য একটু অপেক্ষা করিস, তোর মনে আমার জন্য একটু জায়গা রাখিস। আমি যখন ফিরে আসবো তখন তুই আমার সাথে বাকিটা জীবন কাটাস। হ্যাঁ, আমি কিন্তু তোর জায়গায় কাউকে দেব না, তোর জন্য আমার মনের দরজা আজীবন খোলা থাকবে। ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস, সাথে আমাদের পরিবারের সবার। আর পারলে আমার জন্য অপেক্ষা করিস। ইতি তোর শয়তানটা। চিঠি লিখে আমার টেবিলে একটা স্কেল চাপা দিয়ে রেখে দিলাম। চোখ দিয়ে এখনও আরও বেশি পানি ঝরছে। সবাইকে ছেড়ে চলে যাবো ভাবতেই কলিজে ছিঁড়ে যাচ্ছে। রুমের চারপাশে ভালো করে চোখ বুলিয়ে নিলাম, চোখের পানি ডান হাত দিয়ে মুছে বেরিয়ে পড়লাম বেনামি ঠিকানায়। ঘড়ির কাঁটা 3:45 ছুঁই ছুঁই। মেন রোডেও বেশি গাড়ি চলছে না, মাঝে মাঝে দু একটা ট্রাক বাস যাচ্ছে। আগে কখনো এত রাতে বাইরে থাকিনি। আমার অন্ধকারে খুব ভয় করে, যদিও রাস্তায় ল্যাম্পপোস্টের আলো, তবুও ভয় করছে। ফাঁকা রাস্তায় একা একা হাঁটছি। 5 থেকে 7 মিনিট পর ভোবো করে ট্রাক নয়তোবা বাস দিয়ে চলে যাচ্ছে। 1 ঘন্টা হাঁটার পর রেলওয়ে স্টেশনে চলে আসি। আমি ঢাকা যাব, সেখানে গিয়ে কী করব জানি না। এর আগেও কয়েকবার পিকনিকে ঢাকায় গেছি। চির পরিচিত শহর ছেড়ে চলে যাব ভাবতে গায়ে কাটা দিচ্ছে। আমি কাউন্টারে গিয়ে একটা টিকিট কাটলাম। ট্রেন 5টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। আমি আমার টিকিট নিয়ে ট্রেনে উঠে পড়লাম। আমার সিট খুঁজে বের করে সেখানে বসে পড়ি। এখনও সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। এটা যদি স্বপ্ন হতো, জীবনে সব থেকে বেশি খুশি হতাম। বাবা, তুমি কেন আমাকে এত বড় শাস্তি দিলে জানি না, তবে আজ প্রতিজ্ঞা করছি, যতদিন না নিজেকে সবার সামনে তুলে ধরতে পারবো ততদিন তোমাকে আমার মুখ দেখাবো না।
জানি আমার খুব কষ্ট হবে, বাট আমার পারতেই হবে। তখনই ট্রেনের হুইসেল বেজে উঠল, সাথে সাথে আমার বুক ধুকধাক করে উঠল। ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করলো। ইচ্ছে করছে এখনই জানালা ভেঙে লাফ দিয়ে ট্রেন থেকে নেমে পড়ি। একটা মেয়ে আমার সামনে এসে বলল, জি আমাকে বলছেন? বলছি কি, আপনার সিটে কি আমাকে বসতে দিবেন? ফাজলামো করেন আমার সাথে? আমার সিটে আপনি বসলে আমি কি আপনার কোলে বসে ঢাকায় যাব? আজব তো, আমি কি সেটা বলছি? আমি বলছি আমি আপনার সিটে বসবো আর আপনি আমার সিটে। সরি, পারবো না। আমি জানালার পাশে না বসে জার্নি করি না। ইডিয়েট। মেয়েটি আমার ইডিয়েট বলে পাশের সিটে বসে পড়লো। আমি আর কিছু বললাম না, মনটা ভালো নয়, তাই আমাকে ইডিয়েট বলে রেহাই পেয়ে গেল। মেয়েটা খুব জোর হলো আমার থেকে 2 বছরে বড় হবে। আমি তার দিকে লক্ষ্য না করে জানালার ফাঁক দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। ট্রেনের গতি আস্তে আস্তে বেড়ে গেল। আমি না চাইতেও চোখ দিয়ে পানি গড়িয়ে নিচে পড়ছে। জীবনে কখনো এমনভাবে কেঁদেছি কিনা মনে নেই। ট্রেন চলছে তার আপন গতিতে। আগে যখন ট্রেনে কোথাও ঘুরতে যেতাম, তখন শুধু রেল লাইনের ধারে সারি সারি গাছগুলোর দিকে তাকাতাম। মনে হতো ট্রেন স্থির আছে, গাছগুলোর পিছনে চলছে। খুব মজা পেতাম দেখে। আজও সেইভাবে সারি সারি গাছের দিকে তাকাচ্ছি, কিন্তু চোখে শুধু বেদনারই জল। আর মনে হচ্ছে সব কিছু স্থির আছে, শুধু আমি চলে যাচ্ছি বহুদূর। অনেক কান্না করার ফলে নাকে পানি চলে এসেছে। আমার কাছে কোনো টিস্যু নেই। ভাবলাম পাশের মেয়েটার কাছে চাইবো। মেয়েদের কাছে তো সবসময় টিস্যু থাকে। এই যে শুনছেন? কি হয়েছে, ডাকছেন কেন? ও, সুন্দরী মেয়ে পাশে বসেছে বলে চুপ থাকতে পারলেন না? এখন হাই হ্যালো, একটু পর নাম্বার, তারপর ফেসবুক আইডি অ্যান্ড শেষে প্রপোজ, তাই তো? আপনি ভুল ভাবছেন। আসলে আমার একটু টিস্যু ধার দেওয়া যাবে? কোনো একদিন শোধ করে দেব। এই ফাজিল পোলা, টিস্যু কেউ ধার নেয়? বাপের জন্যেও তো শুনিনি টিস্যুও ধার নেয়। আপনার আব্বাদের কালে মনে হয় টিস্যু ছিল না, তাই শুনেননি। প্লিজ থাকলে একটু দেন না। আছে, বাদ দিব না। এমনি কি ওদের বাঙালি মেয়ে বলে? সামান্য একটু টিস্যু ধার চাইলাম, তাও দিল না। আমি এর কোনো উপায় না পেয়ে ব্যাগ থেকে একটা টি শার্ট বের করে কাজ সেরে নিলাম। এখন একটু হালকা লাগছে, নিঃশ্বাসও আরামসে নেওয়া যাচ্ছে। ইউ। আমি রাগে মেয়েটাকে কোনো জবাব দিলাম না। একটু টিস্যু চাইলাম, তাও দিল না। টি শার্ট জানালাতে বাইরে ফেলে দিলাম। রাতে আর ঘুম হয়নি, চোখটা আস্তে আস্তে লেগে আসছে। আমার বরাবরই বদ অভ্যাস, ভোরের দিকে ঘুমিয়ে তলিয়ে পড়ি। কেউ যদি তখন আমাকে ছেড়ে বুড়িগঙ্গা নদীতে ফেলেও দেয়, তবু আমার ঘুম ভাঙবে না। মাথা সহ শরীরের সম্পূর্ণ সিটের পেছনে এলিয়ে দিলাম। চোখ আস্তে আস্তে করে বন্ধ করে ঘুমের দেশে পাড়ি দেব। এমন সময় ঘাড়ে কারো মাথা অনুভব করি। চোখ খুলে বাদিকে তাকালাম। মেজাজটা গেল খারাপ হয়ে। সেই কিপটা মেয়েটা আমার ঘাড়ে মাথা দিয়ে আরামসে ঘুমোচ্ছে। আমি তার মাথাটা হাত দিয়ে ঠেলে দূরে সরিয়ে দিলাম। আবার চোখ বন্ধ করে ঘুমোতে যাব, তখনই তার মাথা এসে আমার ঘাড়ে পড়লো। অনেকটা বিরক্ত নিয়ে সে আগের মতোই তার মাথা সরিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার আমার ঘাড়ে মাথা রাখলো। এবার শুধু মাথা না, তার পুরো শরীরের ওজন আমার শরীরে রাখলো। এমনিতেই মনটা খারাপ, তারপরে যখন টিস্যু দিল না, আমি আর তাকে না সরিয়ে বিদ্যুৎ গতিতে সিট থেকে উঠে যাই। আর সে আমার সিটে মুখ থুবড়ে পড়ে। আর ওইভাবে পড়া দেখে আমি আর হাসি ধরে রাখতে পারলাম না। খিলখিল করে হেসে ফেললাম। মেয়েটা নিজেকে ঠিক করে আমার দিকে রাগি চাহনিতে তাকায়। আমার সেদিকে কোনো খেয়ালই নেই, সমানে হেসে যাচ্ছি। সে তার নিজের সিটে বসে পড়ল। আমি আবার আমার সিটে বসে গেলাম। এতক্ষণে মনে একটু শান্তি এলো। এবার আরামে ঘুমানো যাবে। ঘুমপুরীরা আমার চোখে নিদ্রার জাল বুনতে থাকে। আমি তাদের কোনো বাধা দিলাম না। কতক্ষণ ঘুমালাম বলতে পারবো না। ঘুম ভাঙলো ওই বাদামাসে ডাকে। চোখ খুলে দেখি ট্রেন একটা স্টেশনে থেমেছে। পাশাপাশি কিপটে মেয়েটাও নেই। ফোনের পাওয়ার বাটনটা চাপ দিয়ে দেখি দুপুর 1:34। বড় একটা হাই তোলে ব্যাগ ঘাড়ে করে ট্রেন থেকে নেমে পড়লাম। খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে হবে। প্ল্যাটফর্মের মানুষজন আমার দিকে ভ্যাবলার মতো তাকিয়ে আছে। মনে মনে ভাবছি, এখানকার মানুষ কি বুঝে ফেললো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? না, সেটা তো কোনো চান্স নেই। আমি আমার মতো পা থেকে গলাপ দিয়ে ভালো করে চেক করলাম, সবই তো ঠিক আছে। তাহলে সবাই আমার দিকে তাকিয়ে হাসছে কেন? আমি গুটি গুটি পায়ে হেঁটে দোকানে থেকে কিছু খাবার কিনলাম। খাবার নিয়ে একটা জায়গায় বসে পড়লাম। পাশে দেখছি একটা ছোট্ট বাচ্চা খুব জোরে জোরে কাঁদছে। ছোট মেয়েটার মা তাকে চুপ করানোর চেষ্টা করছে। আমি আমার পেছনে আশেপাশে তাকালাম, কই কোথাও তো কোনো লোক নেই। তাহলে জোকার আসলো কোত্থেকে? অবাক করার বিষয়ে বাচ্চাটা আমাকে দেখে হো হো করে হাসছে, চোখে পানি, তাও হাসছে। একেই তো বাচ্চা বলে, কখন কি করে নিজেও জানে না। ধন্যবাদ ভাইয়া, আপনি এখানে না আসলে মেয়েটাকে চুপ করাতে পারতাম না। আমি আবার কি করলাম আপু? বড় আপু তার ব্যাগ থেকে তার মেকআপ বক্সটা খুলে আয়নাটা আমার মুখের সামনে ধরলো। আয়নাতে আমার মুখ দেখে আমি 7 আসমান থেকে বললাম। আর এক মুহূর্তে সেখানে বসে না থেকেই ট্যাবের কাছে চলে আসি। মুখটা ভালো করে কষলে ধুয়ে ফেলি। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি সব কিছু উঠে গেছে। তাই তো বলি, সবাই আমার দিকে অমন করে তাকিয়ে দেখছিল কেন? পুরো মুখে লাল লিপস্টিক, কালো কাজল,
মাস্কারা আইলাইনার দিয়ে আমাকে মেয়ে বানিয়ে দিয়েছে। ওটা নিশ্চয়ই ওই টিস্যু কিপটা মাইয়ের কাজ। আমি দোকান থেকে একটা টাইগার নিলাম। বজ্জাত মেয়ে, আমাকে সবার সামনে বেজ্জুত করা। দেখো এবার আমি কি করি। প্রায় সব মেয়েরা এই টাইগার ড্রিঙ্কের গন্ধ সহ্য করতে পারে না। আমি এই মেয়েটাকে এটা দিয়ে শাস্তি করতে পারবো। ট্রেনে এসে আমার সিটে বসে পড়লাম। হারামি মাইয়া কানে হেডফোন লাগিয়ে গান শুনছে, আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। দাঁড়াও, তোমার হাসি বের করছি, একটু পর বুঝবা আমার সাথে পাঙ্গা নিলে কি হয়। ট্রেন ছেড়ে দিল। আবার মনে পড়ে গেল আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। চোখ ঝাপসা হয়ে আসলো। ফোনটা বের করে দিশার ছবিগুলো মনোযোগ দিয়ে দেখছি। সব সেলফিতে বাদরের মতো মুখ করে পোজ দিয়েছে। কিন্তু তাতে কি, বউটাকে তো অনেক সুন্দরই লাগছে। দিশার নাকফুলটা দারুণ লাগছে। বিয়ের আগে কখনো নাকফুল পরতো না। বিয়ের পর আম্মু চাচি জোর করে তাকে নাকফুল পরিয়েছে। গলায় ছোট একটা তিলও আছে দেখছি। কই, আগে তো কখনো দেখিনি। দেখবই কি করে, আগে কখনো তা আবেগ দিয়ে দিশাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি নাকি। চোখের কোণে কখন পানি জমেছে বুঝতেই পারিনি। খুব রাগ হচ্ছে আব্বুর উপর। আমি নিজের ইচ্ছায় দিশাকে ফেলেছি নাকি। মজা করতে গিয়েই তো সেদিনের মতো ব্যাট দিয়ে মারলে কি হতো। কি দরকার ছিল বাড়ি থেকে বের করার। বাড়ির গরম দেখালে তো একদিন দেখবা তোমার মতো 1000টা বাড়ি থাকবে আমার। আমি ফোন খুলে আগের সিম খুলে জানলা দিয়ে ফেলে দিলাম। নতুন একটা সিম আছে, ওই নাম্বারটা আমি ছেড়ে কেউ জানে না, কিন্তু সবার নাম্বারই সেভ করা আছে। পাশে তাকে দেখি কিপটা মেয়েটা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হয়েছে? ভাবছি পাবনা থেকে পালিয়ে এসেছেন নাকি। আজব তো, কিসব যাতা বলছেন? যখন থেকে দেখছি হঠাৎ হঠাৎ করেই কান্না শুরু করে দিচ্ছেন। এত বড় ছেলে, সবার সামনে কাঁদতে শরম লাগে না? ও আপনি বুঝবেন না, আগে বড় হন তারপর বুঝবেন। হ্যালো মিস্টার কাঁদুনে, আমি যথেষ্ট বড়, ওকে? উফ, জান তো, ভাল লাগে না। মেয়েটা এমন কিছু একটা বলবে আশা করিনি। করবে বা কি করে? এত সুন্দর একটা মেয়ে, তার সাথে কোনো লাইন মারার চেষ্টা করছি না। সে আমাকে পাত্তা দেবে নাকি আমি তাকে পাত্তা দিচ্ছি না। ভেবেছিলাম তাকে একটা চরম শিক্ষা দেব, কিন্তু না, আমাকে বাদরে সবাই বাদ দিতে হবে। সবসময় সিরিয়াস মাইন্ডে থাকতে হবে। আমার ফাজলামির জন্যই আজ আমাকে বাড়ি ছাড়তে হয়েছে। পাশে বসে মেয়েটির সাথে আর কোনো কথা বলিনি। ট্রেন কমলাপুর স্টেশনে থেমে গেল। সবাই যার যার মতো ট্রেন থেকে নামছে। এখন আমার খুব নার্ভাস ফিল হচ্ছে। ব্যাগ গাড়ি নিয়ে মেয়েটাকে পাশ কাটিয়ে নেমে পড়লাম ট্রেন থেকে। কোথায় যাব এখন, কার কাছে যাব, কি করব? ভালোভাবে তো কিছুই চিনি না। তারপরও সব অচেনা। রাত 9টা। আমি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছি। এখন তো কোথাও যাওয়া যাবে না। আগে আমাকে থাকার জন্য হোটেল খুঁজতে হবে। তার আগে কিছু খাওয়া দরকার। ওই তো একটা রেস্টুরেন্ট, নাম খাই খাই চাইনিজ রেস্টুরেন্ট। বাহ, নাম তো মজাদার। যাই ওখানেই। আমি চলে এলাম রেস্টুরেন্টে। পেট পুরে খেয়ে বেরিয়ে পড়লাম। রাস্তাতে আনমনে হাঁটছি। বারবার বাড়ির কথা মনে পড়ছে। পরিবার ছাড়া মানুষ কতটা ছন্ন ছাড়া সেটা হারে হারে টের পাচ্ছি। একটা সময় খেয়াল করলাম আমি কিছুটা ফাঁকা নিজের রাস্তায় চলে এসেছি। এখানে কোনো মানুষকে দেখতে পারছি না। সামনে কিসের একটা আলো দেখতে পাচ্ছি। ভাবলাম ওখানে হয়তো লোকালয় হবে, তাই হাঁটা শুরু করলাম। কিছু দূর যেতে আমি থমকে দাঁড়ালাম। কতগুলো ছেলে একটা কোট পরা লোকের কাছে কি যেন কারাকারি করছে। বুঝতে পারলাম এরা গুন্ডা। আমি রাস্তার পাশে ছোট একটা জোপের আড়ালে গিয়ে ব্যাগ থেকে ব্লুটুথ বক্স বের করে সেটা ফোনের সাথে কানেক্ট করলাম। অনেক খোঁজে পুলিশের গাড়ির আওয়াজের টন বের করে প্লে করলাম। গুন্ডাগুলো পুলিশ আসছে ভেবে দৌড়ে পালালো। আমি জোপ থেকে বেরিয়ে এসে লোকটির কাছে যাই। আঙ্কেল, ওরা আপনার কোনো ক্ষতি করেনি তো? এখনও টোনটা জোরে জোরে বাজছে। লোকটা আমার দিকে ভালো করে তাকালো। কি দেখলো কিছু বুঝতে পারলাম না। তাহলে কেন পুলিশের ভয়ে ওরা পালাইলো? তোর টোনের ভয়ে পালিয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখলাম তারা আপনাকে চিন্তাই করছে, তাই আপনাকে বাঁচানোর জন্য আর কি। বাহ, তোমার তো বেশ বুদ্ধি। তুমি না থাকলে হয়তো ওরা আমাকে মেরেই ফেলতো। এটা তো আমার করারই ছিল আঙ্কেল। তোমার বাড়ি কোথায় বাবা? আর এইদিকে কোথায় যাচ্ছ? কি হলো, চুপ করে আছো কেন? আসলে আঙ্কেল আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন বাবা? আমি আঙ্কেলকে আমার সাথে যা হয়েছে সব কিছু তাকে খুলে বললাম। তারপর আঙ্কেল সব শুনে বলল, তাই এখন যাবে কোথায়? জানি না। তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমার বাড়িতে আমি, আমার মেয়ের বর, কাজের লোক ছাড়া কেউ থাকে না। আমার কোনো ছেলে নাই। আজ থেকে তুই আমার ছেলে। তোর জন্য আমি আবার নতুন প্রাণ পেয়েছি। এই ঋণ তো আমি শোধ করতে হবে। কিন্তু আঙ্কেল। আরে কোনো কিন্তু নাই, চলো গাড়িতে ওঠো। কিছুক্ষণ পর গাড়ি এসে একটা বাড়ির কাছে থামলো। আমি আঙ্কেলের সাথে তার বাড়িতে ঢুকলাম। মামনি কোথায় তুমি? আব্বু। একটা মেয়ে দৌড়ে এসে আঙ্কেলকে জড়িয়ে ধরলো। আমি বুঝে গেলাম এটা আঙ্কেলের মেয়ে, সেই টিস্যু কিপটে যে ট্রেনে আমার পাশে সিটে বসেছিল। আমি তো তাকে দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, না জেনে এখন কি না কি বলে। হালকা চোখ তুলে তার দিকে তাকালাম। আমার গলা পানি শুকিয়ে আসছে। মেয়েটা আমার ভাবে তাকিয়েছে যেন কোনো হায় না এখন আমাকে ছিঁড়ে খাবে। তোমার সাথে পরিচয় করিয়ে দিই। এই হলো ফয়সাল,
ফয়সাল, এ হচ্ছে আমার মেয়ে দিয়া, আমার প্রিন্সেস। এইবার ইন্টার সেকেন্ড বর্ষে উঠছে। মেয়েটা আমার খুব লক্ষ্মী, শুধু একটু রাগ বেশি। আঙ্কেল থেকে সব কিছু বুঝিয়ে বলল। আমি কিছু বললাম না, শুধু হালকা করে বামে মাথা নাড়ালাম। দিয়া মামনি, যা ফয়সালকে তোর পাশের রুম দিয়ে দে। জি আব্বু, আসেন আমার সাথে। দিয়ে সামনে সামনে যাচ্ছে, আমি তার পিছু পিছু যাচ্ছি। মাঝে মাঝে বাড়ির এদিক ওদিক তাকাচ্ছি। এই হ্যালো সিস কাদুনে, এটা আপনার রুম। জি, আমার নাম ফয়সাল। সে আপনার নাম 2019 সাল হোক, আমার কোনো মাথা ব্যথা নাই। মোট কথা হলো এটা আমার বাসা, আমি যেভাবে বলবো সেভাবেই চলবেন। ওহ সরি, চলবি তুই করে বলছি, কারণ তুই আমার অনেক ছোট। যা এখন ফ্রেশ হয়ে নে। উফ, এটা মেয়ে না ধানি লঙ্কা? এমনভাবে কথা বলছে যেন হিটলারের মেয়ে। আমার এমন অবস্থা না হলে দেখাতাম আমি কি জিনিস। সাপ দেখছো, সাপুরিয়া তো দেখোনি। তোমার এমন 20 দাঁত ভাঙতে আমার 2 মিনিটও লাগবে না। কিন্তু আমি তেমন কিছু করব না। পিওর একটা ভালো ছেলে হব, কোনো ধরনের শয়তানি বান্দরামো করব না। বাহ, রুমটা দারুণ, ঠিক আমার রুমের মতো। তবুও তো অচেনা, আমার রুমের মতো পরিচিত না। নিজের রুমের কথা ভাবতে মনটা খারাপ হয়ে গেল। না জানি দিশা এখন কেমন আছে, বাড়ির সবাই কি করছে, আম্মু ঠিক মতো ওষুধ খাচ্ছে কিনা। ব্যাগ ঘাট থেকে নামিয়ে ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিলাম। অনেক ঘুম পাচ্ছে, কাল সারা রাত জেগে পার করেছি। আবার এখন বাজছে 11:40। না, এখন ঘুমোতে হবে। রুমের দরজা লক করতে যাব তখনই বাবা তোকে খেতে ডাকছে। আমার ক্ষুধা নেই। ট্রেন থেকে নেমে খাইকে রেস্টুরেন্টে অনেক কিছু খেয়েছি। ওকে, গুড নাইট। সে চলে গেল। আমি দরজা লাগিয়ে বিছানায় ধাপ করে শুয়ে পড়লাম। বিছানার একপাশে ব্যাগ এখনো আছে। থাক, কাল সকালে সব কিছু গুছিয়ে নেব। সকালের মৃদু সূর্যের মিষ্টি আলোয় ঘুম ভাঙল। এই সময়টায় কিছুদিন ধরে খুব ঠান্ডা লাগছে। শীতকাল যেন যেতেই যাচ্ছে না। 1 বছর পর আসবে, তাই হয়তো সবাইকে জানান দিয়ে যাচ্ছে। ইস, শীত চলে গেল, বউটার থেকে দূরেও সরিয়ে গেল। বিছানা থেকে উঠে 2 হাত 2 দিকে করে শরীর মোচড় দিলাম। রুমের ভিতরটা ভালো করে দেখছি, মনে হয় এর আগেও কেউ রুমে থেকেছে। আরে, একটা বেলকনি আছে দেখছি। ধীরে আমি বেলকনিতে চলে এলাম। সূর্যটাকে লালচে দেখাচ্ছে, তার মানে এটা পূর্ব দিক। ভালোই হয়েছে, প্রতিদিন খুব ভোরে উঠে সূর্য ওঠা দেখতে পারবো। খুব সকাল হয়ে এখনও তেমনভাবে শহরে ব্যস্ততা শুরু হয়নি। রাস্তার পাশে কিছু বড় লোক আর মহিলা জগিং করছে। কেউ কেউ আবার কানে হেডফোনও দিয়েছে। শুধু যে বেশি বয়সের মানুষ জগিং করছে তা না, অনেক ইয়াং ছেলে মেয়েও তাদের ফিটনেস ভালো রাখতে রাস্তার এদিক ওদিক দৌড়াচ্ছে। বয়স্করা তাদের সাথে তাল মিলাচ্ছে, চেষ্টা করছে, কিন্তু পারছে না। ভাবছে এদের মতো সকাল সকাল দৌড়ারে মন্দ হয় না, আমাকেও তো তৈরি হতে হবে। বেলকনি দিকে সোজা ওয়াশরুমে চলে এলাম। ফ্রেশ হয়ে রুমটা গোছাতে হবে তো। এখন থেকে নিজের কাজ নিজে করতে হবে, কারো উপর নির্ভরশীল হলে চলবে না। আমাকে অনেকটা পথ একাই চলতে হবে, কোনো ব্যাক সাপোর্ট ছাড়াই। আসলে আমরা জীবনটাকে যতটা সহজভাবে দেখি, জীবন আমাদের ততটাই কঠিনভাবে দেখে। রুম নিজের মতো গুছিয়ে গোসল করে নিলাম। শরীরে অনেক জীবাণু ছিল। ঠান্ডার দিন, ঠান্ডা পানিতে গোসল করতে বেশ কষ্ট হলো, তা আবার সকালবেলা। এখন বেশ ফুরফুরে লাগছে। ফোনটা নিয়ে ফেসবুকে লগ ইন করলাম। আমার ফোনে দিশার যত ছবি ছিল সেগুলো সব অনলিমি করে রাখলাম। এখন নিজের প্রতি খুব রাগ হচ্ছে। মন চাইছে নিজের হাত দিয়ে আমার মাথার বড় বড় চুলগুলো একটা একটা করে ছিঁড়ি। এতদিন হলো আমাদের বিয়ে হওয়া, তাও নিজের বইয়ের আইডির নামই জানি না। অবশ্য একদিন বলেছিলাম তার আইডিটা আমাকে দিতে, কিন্তু সে মুখ বাঁকা করে বলেছিল, তোর মতো শয়তানকে আমার আইডি দিলে রিয়েল লাইফের মতো ভার্চুয়াল জগৎ আমার জাহান্নাম বানিয়ে দিবি। তার কথা শুনে তখন হি করে বোকার মতো এসেছিলাম, তবে এখন খুব খারাপ লাগছে। ঠিকই তো, আমি তো লাইফটা জাহান্নাম বানিয়ে দিয়েছি। আমার আইডির নামটা আমার নাম থেকে জীবন লড়াই রাখলাম। এখন তো আমাকে জীবনের সাথে লড়াই করতে হবে। দিশা নাম দিয়ে সার্চ দিলাম। আমার চোখ কপালে, বাংলাদেশে দিশা নামের এত মেয়ে আছে জানা ছিল না। আরে ধুর, সে তো ফ্যাক আইডিও চালাতে পারে। নিজেকে বোকা বলে মাথায় বাড়ি দিলাম। ফোনের ডাটা অফ করে বিছানায় রাখতে যাব, তখনই দরজা কেউ নক করলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। আমাকে কি চাকর মনে হয়? ছি, এইসব কেন মনে হবে? আপনাকে তো হারকিপটা মনে হয়। কি কি বললি? সরি, মুখ ফসকে বলে ফেলেছি। অনেক দিনের স্বভাব তো, একদিনই কি আর বদলাতে পারি? মানে? ও কিছু না, নিজের মুখে লাগাম দিতে হবে। আমাকে ভালো ভদ্র হতে হবে। এখানে দাঁড়িয়ে না থেকে খেতে আয়। আর হ্যাঁ, এরপর যেন তোকে খাওয়ার জন্য আমাকে ডাকতে না আসতে হয়। চলুন। ডাইনিংয়ে বসে খাচ্ছি। আমি তো হয়ে দিয়ার খাওয়া দেখছি। আমি এখনো 2টা লুচি শেষ করতে পারলাম না, আর সে অলরেডি 4টা খেয়ে ফেলছে। ফয়সাল, খাচ্ছ না কেন? খাওয়া দেখছি। আহা, আমার মেয়ে।
এভাবেই খাই। তা ঠিক আছে, কিন্তু এভাবে খেলে তো 2-3 দিনে মোটা হয়ে যাওয়ার কথা। আর ওকে দেখে তো মনে হচ্ছে ফু দিলে শূন্য উড়ে যাবে। দিয়ে আমার দিকে আগুন চোখে তাকালো, মনে হচ্ছে আমি কোনো ঘোর অন্যায় করে ফেলেছি। আমি কি কিছু ভুল করলাম? যা ঠিক তাই তো বললাম। যদি সেইভাবে খাই তাহলে তো চিকন হওয়ার কথা না। আব্বু, ওরে আমার খাওয়ার দিকে নজর দিতে বারণ করো, তা না হলে কাটা চামচ দিয়ে চোখ উঠাই নিব। আচ্ছা মামনি, তুমি খাও, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। হুম। এখানে আসা প্রায় 5 মাস হয়ে গেল। বেশ ভালোই চলছে আমার দিনকাল। প্রথম প্রথম ওখানে থাকতে খারাপ লাগলো, এখন আর তেমনটা লাগে না। আঙ্কেল এখানকার একটা ভালো স্কুলে আমায় ভর্তি করে দিয়েছিল। আমার ফোকাস শুধু পড়ালেখায়, সবসময় বই নিয়ে পড়ে থাকি। স্কুল এখন আমি ভালো ছাত্রের কাতারে। দিয়ের সাথে এখন আমার অনেক ভালো সম্পর্ক, আমি তাকে আপু বলে ডাকি। তবে হ্যাঁ, এখনও মাঝে মাঝে তার আমার মিষ্টি ঝগড়া হয়। বাড়ির কথা প্রতিবারই মনে পড়ে। খুব ইচ্ছে করে আব্বু আম্মু চাচা চাচিকে দেখতে আর দিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যেতে। দীর্ঘ 5 বছর পর আজ দেশের মাটিতে পা রাখলাম। নিজের জন্মভূমিতে পা রাখতেই চোখে অল্প নোনা জল জমলো। হঠাৎ একটা মেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কিরে, এতদিনে আমাদের কথা মনে হলো? আরে আমার মিষ্টি আপু যে, এ কি, তুমি এত মোটা হলে কি করে? আমি কি তোর মতো নিজের ফিটনেস বজায় রাখি নাকি? এখন ফিটনেস বজায় রাখবে কেন? যার জন্য সবসময় নিজেকে গুছিয়ে রাখতে, তাকে তো পেয়ে গেছো। খারাপ বলিসনি। তুমি একা কেন? দুলাভাই আঙ্কেলরা কোথায়? আজ নাকি কোম্পানির কি জরুরি কাজ আছে, তাই রাজশাহী গেছে। রাজশাহী নাম শুনেই বুকের বাপাসটা কেঁপে উঠল। কত বছর দেখিনি তাদের। নিজের কষ্টগুলো লুকিয়ে রেখে ছুটে চলেছি তরুণের পেছে। তবে আর না, এখন আমি পূর্ণ। এখন শুধু না পাওয়ার জিনিসগুলো নিজের কাছে ফিরিয়ে নিতে হবে। কিরে ভাই, কি ভাবছিস? কিছু না। কি ভেবেছিস? আমি কিছু বুঝি না? তুই কি আমাকে বোকা ভেবেছিস? এখন এসব বাদ দিয়ে বাসায় চলো। কতদিন তোমার হাতে রান্না খাইনি। চল। আমি তো সেই কবে তোর জন্য তোর সব পছন্দের খাবার রান্না করে রেখেছি। তাহলে দেরি কেন, চলো। আমি আর আপু চলে এলাম বাসায়। আসার সময় গাড়িতে বসে থাকা শহরটাকে দেখছিলাম। সব কিছু পাল্টে গেছে, ঠিক যেমনটা আমি পাল্টে গেছি। ভাই কই তুই? খেতে আয়। এই তো আসছি আপু। তাড়াতাড়ি আয়। এই তো চলে এসেছি। কতদিন পর আপুর হাতের খাচ্ছি। আপু, তোমার রান্নার কোনো জবাবই হয় না। থাক, আর পাম দিস না, নইলে ফেটে যাব। এই তোমাদের এক স্বভাব, ভালো কিছু হজম করতে পারো না। তা ভাই, তুই বিদেশে এত বড় সুযোগ পেলি নিজেকে তুলে ধরার, সেটা না করে দেশে ফিরলি কেন? আমি দেশের সন্তান, যা করবো এই দেশের জন্যই করব। অন্য দেশের হয়ে কাজ করে নিজের দেশকে অসম্মান করতে চাই না। আমার তো মনে হয় অন্য কোনো কারণ আছে। অন্য কিছুই না গো আপু। বুঝি সব বুঝি। ও হ্যাঁ, ভার্সিটিতে জয়েন করছিস কখন? আমার ভাই তো এখন ডাবির প্রিন্সিপাল, সবচাইতে ইয়াং প্রিন্সিপাল। অফিসিয়ালিভাবে পরশু জয়েন করব, আর কালকে একটু ঘুরতে যাব ভাবছি। দেখিস কারো প্রেমে পড়িস না যেন। তোকে দেখে কেউ বুঝতে পারবে না তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল। আরে কি যে বলো না। তো কি বলবো, তোর যা গেট আপ, সব মেয়েরাই তো তোর প্রেমে হাবুডুবু খাবে। আরে ধুর, চুপ করো তো। দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। আমার ইচ্ছে এখানে পড়ালেখা করব, কিন্তু তার হলো কই। যাই ভিতরে আবহাওয়া পরখ করে দেখিনি। আমার চুলগুলো বাঁদিকে সিঁথি করে ঢিলা ঢিলা একটা শার্ট, প্যান্টও বেশ ঢিলা, মোটা ফ্রেমের চশমা, পায়ে এক জোড়া লাল বাটা স্যান্ডেল। ওই ছেলে, এদিকে আয়। আগে আমাকে ডাকছিলেন কি? হ্যাঁ বাবু, তোমাকেই ডাকছি। আসে গেছি, কিছু কহিবার থাকলে কহিতে পারেন। দোস্ত, এই খ্যাত আবার কোন গ্রহ থেকে এলো? তোরা সবাই থাম তো। একটা মেয়ে বলল, দেখতে অনেক মায়াবী, খুব চেনা চেনা লাগছে। মায়াবী মেয়ে বলল, কণ্ঠ কোকিলা কণ্ঠ। এই যে চান্দু, তোমার নাম কি? আগে চান রহমান পচা, নামটা বানিয়ে বললাম। আমার নাম শুনে তারা হো হো করে এসে চলেছে। সবার মধ্যে আমার চোখ সেই কোকিলা কণ্ঠের মায়াবতীর উপর। কি, তোমার নাম পচা? আগে হ্যাঁ। দোস্ত, পচা রহমানকে কি করা যায়, কিছু ভাবলি? দোস্ত, আমরা তো অনেক ছেলেকে চার্কিং করেছি, এমন হাবলা ছেলে কখনো দেখিনি। আপনারা কি আমার সাথে র্যাগিং করিবেন? রে পচা। বুঝতে পারলাম ওদের লিডার এই মায়াবতী। তুই এই ভার্সিটির যে কোনো মেয়েকে কিস করবি, বুঝলি? আগে এত ঘোর অপরাধ হইবে? যেটা বললাম সেটা কর, না হয়তো 149 ডিগ্রি ডোজ দিব। কি হলো মমি, কি বললো শুনতে পাসি নয়? আমি সেই মায়াবতীর কাছে গিয়ে তার মাথার পিছনে আমার হাত দিয়ে তার মুখ আমার মুখের সামনে আনলাম।
সে কিছু বুঝে ওঠার আগেই তার গোলাপি ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। সে মোটেও এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। তার 2 হাত দিয়ে আমাকে ছাড়ানোর দিতে চেষ্টা করলো, কিন্তু পারল না। আমি আবারও বহু বছর পর কারো গোলাপি ঠোঁটে স্বাদ নিচ্ছি। সব মেয়ের ঠোঁটই কীরকম হয়? দিশার ঠোঁটের স্বাদ আর এই মেয়েটার স্বাদ তো হুবহু একই। হয়তো হয়। আমি তো এর আগে কখনো কাউকে কিস করিনি, শুধু দিশাকে আর এখন এই মেয়েটাকে। আমার দম নিতে একটু সমস্যা হচ্ছে, আর পারছি না। আর মিষ্টি ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে রাখতে আমি তাকে 2 হাত দিয়ে একটু ধাক্কা মেরে সরিয়ে দিলাম। আমার হাতের উল্টো পেট দিয়ে ঠোঁট মুছে নিলাম। আশেপাশে তাকিয়ে দেখি সবাই আমার দিকে ইয়া বড় চোখ করে তাকিয়ে আছে। তাকাবেই না বা কেন? সামনে এভাবে একটা মেয়েকে জোর করে কিস করলাম, এটা কি চারটিখানি কথা? তুই এটা কি করলি? আগে আপনাদের আজ্ঞা পালন করিলাম। ওই ছেলে, ফাজলামি পাইছস? তোর সাহস হয় কি করে একটা অচেনা মেয়েকে কিস করার? আমি দিহা করিতে চাহি নাই, আপনারই তো আমাকে এমন করিতে বাধ্য করিলেন। অস্ত্র তো সে কবেই জমা দিয়েছি, তাই বলে কি সেটা চালাতে ভুলে গেছি? তাই বলে তুই আমাকে কিস করবি? আপনারাই তো বলিলেন ভার্সিটি যে কোনো মেয়েকে চুম্বন করিতে, তাই আর কি। তো আমাকে কেন করলি? কেন? আপনি কি মেয়ে না? ওই হারামজাদা, আমি মেয়ে না মানেটা কি? আগে ছেলে এবং মেয়ের মাঝামাঝি। তোকে তো আমি। আরে আপনি করিতেছেন কি? আমি তো মারা যাব। তোকে আজ মেরেই ফেলবো। মমি, শান্ত হ। ওই লুচ্চা ব্যাটাকে তো পরে দেখে নেব। তাকে টানতে টানতে আমার থেকে দৌড়ে নিয়ে চলে গেল। আমি তার এমন কাণ্ড দেখে মুসকে মুসকে হাসছি। মেয়েটার রাগ বেশি হলে কি হবে? দেখতে খুব সুন্দর, যাকে ভয়ানক সুন্দরী বলে। আমি তো এত বছর পর আবারও কোনো মেয়েকে দেখে ক্রাশ খেলাম, তবে আমার কিছুই করার নেই। আমার মনে শুধু দিশে আছে, আমি তার জায়গায় কাউকে বসাতে পারবো না, মোটেও না। আচ্ছা, দিশাও কেমন সুন্দরী হবে? হয়তো হবে, এর চেয়ে আরও সুন্দরী হতে পারে। যে সুন্দরীর তুলনা করলে রাতের চাঁদও লজ্জা পাবে। সে কি আজও আমার জন্য অপেক্ষা করছে, নাকি নতুন কাউকে খুঁজে নিয়ে সুখে আছে? ভার্সিটি ভালো করে ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগছে। তবে এখানকার সিনিয়র যারা আছে তারা নতুন যাকেই পাচ্ছে তাকে র্যাগিং করছে। হাস্যকর বিষয়, এখানে ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি র্যাগিং করছে। আমি ভার্সিটি কিছু লেকচারারের সাথে কথা বলে বাসায় চলে আসি। ফ্রেশ হয়ে বেলকনিতে এসে ফোন বের করে ফেসবুকের আইডি লগ ইন করি। কত বছর পর ফেসবুকে আসলাম ঠিক বলতে পারবো না। আইডি নাম পাল্টে আবার নিজের নামে রাখি। প্রোফাইলে পিকে আমার একটা পিক দিলাম। এতদিনে একটা ফেক পিক দেওয়া ছিল, বলতে গেলে আমার আইডিতে এখন আমার পিকই আছে, যেটা এখন পোস্ট করলাম। ছোটোকালে যেসব পিক আপলোড দিতাম সেগুলো আজ থেকে অনেক বছর আগে ডিলিট করে দিয়েছিলাম। 10 মিনিট থেকে নিউজ ফিড দেখছি। মানুষের কষ্টের পোস্টে হাহা রিয়েক্ট দেওয়ার মজাই আলাদা। আমি যারা কষ্টের পোস্ট দেখছি তাদের হাহা রিয়েক্ট দিচ্ছি, খুব আনন্দে মনে হচ্ছে। কেন জানি আমার মধ্যে আর আগে সেই ফয়সালকে দেখতে পাচ্ছি না। বুড়োতে বয়সে কি আবার সেই চঞ্চলতা ফিরে পেলাম? কেন জানি আমার মধ্যে আবার সেই ফয়সালকে দেখতে পাচ্ছি। বুড়োতে বয়সে কি আবার সেই চঞ্চলতা ফিরে পেলাম? তোর বুড়ো আবার হলাম কবে? বয়স তো কেবলমাত্র 25-26 হবে। নোটিফিকেশনে গিয়ে দেখলাম কয়েকটা কমেন্ট এসেছে আমার প্রোফাইল পিকে। আমি একে একে সব কমেন্টে রিপ্লাই দিচ্ছি। আজ অপেক্ষায় আছি তোমায়, এই নামের আইডি থেকে কমেন্ট করেছে আপনি কি ফয়সাল। কমেন্টের দিকে কিছুক্ষণ এক মনে তাকিয়ে থাকলাম। রিপ্লাই দিতে যাব এমন সময় আজও অপেক্ষায় আছি তোমায় আইডি থেকে ফোনে টুংটুং শব্দ করে মেসেজ আসে। আমি তার চ্যাট ওপেন করতে অবাক হয়ে যাই। এর সাথে আমার আগেই চ্যাটিং হয়েছে, কিন্তু আমি তো অনেক বছর থেকে ফেসবুকে আসিনি। SMS এর ডেট দেখে বুঝলাম আমি যখন 10ম শ্রেণীতে পড়তাম তখন এর সাথে চ্যাট করেছি। এতদিন কোথায় ছিলেন? বিদেশে ছিলাম। বাট আপনি কে? আপনার নাম লিখে আমি কত সার্চ দিয়েছি, কিন্তু আপনার কোনো আইডি পাইনি। কেন? কি নাম লিখে সার্চ দিয়েছিলেন? MD আশরাফুল আজম ফয়সাল। এই নাম দিয়ে সার্চ দিলে পাবেন কি করে? আমি তো নাম চেঞ্জ করে নিয়েছিলাম। যে পিকটা একটু আগে আপলোড দিলেন সেটা কি আপনার? আমার। ও ঠিক আছে, তা কেমন আছেন? যেমন ভালো থাকলে সবসময় হাসি মুখে থাকা যায় তেমনটাই। তার মানে খুব ভালো আছেন? সেটা তো জানি না, কিন্তু মুখে সবসময় হাসি থাকে। বুঝলাম। তা আপনি এখন কি করছেন? আপাতত কিছু না, তবে কাল ঢাবিতে প্রিন্সিপাল হিসেবে জয়েন করব। কি? অবাক হচ্ছেন কেন? এত কম বয়সে এত দূর এলেন কিভাবে? সে অনেক লম্বা ইতিহাস আছে। বাই দ্য ওয়ে, আপনাকে তো ঠিক চিনলাম না। কাল ভার্সিটি আসেন, তারপর ঠিকই চিনবেন। বুঝলাম না, আপনি কি ঢাবিতে পড়ালেখা করেন? সেটা কালকেই বুঝতে পারবেন। ওকে। ওহ, আপনার নামটাই তো জানা হলো না। নাম কি আপনার? বললাম তো কাল সব জানতে পারবেন। বুঝি না, মেয়েরা এমন কেন? কেমন? ঘোলাটে। বাহ, মেয়ের সম্পর্কে তো আপনার ভালোই ধারণা। তাই এই পর্যন্ত কত মেয়ের সাথে মিশেছেন? মেয়েদের সাথে মিশার সময় পাইনি, নিজের ক্যারিয়ার করতে ব্যস্ত ছিলাম। তা তো বুঝতেই পারছি। ওকে বাই।
ওই হ্যালো, বাই কেন? কথা বলতে কি ইগোতে পারছে? আরে না, এখন একটু ঘুমাবো। এত ঘুম কিসের? রাতে কি বউ ঘুমাতে দেয়নি? বসবে কোত্থেকে? কেন আপনি বিবাহিত না? না তো, সব কিছু সবার সাথে শেয়ার করতে নেই। ভালো। আপনি কি বিবাহিত? বিবাহিত। ও, আপনার বাড়ির সবাই কেমন আছে? এখন কোনো টপিক পাচ্ছে না তাই বাড়ির কথা বলছে। শেষরা ভালো। কে কে আছে পরিবারে? আলগা পিরিতি, এর মতলব মোটে ভালো না। যারা যারা থাকার সবাই আছে। কথা এত প্যাচান কেন? কথা না পেঁচালে তোর পেছে পড়ে যাবো তাই। এমনি। আচ্ছা ভাই, মেসেজ সেন্ড করেই ডাটা অফ করে দিলাম। আর কিছুক্ষণ কথা বলে পাগল করে দিত। কিন্তু এই মেয়েটা যে গায়ে পড়ে কথা বলতে আসছে, তারপর আবার বিবাহিত। বেলকনি থেকে বিছানায় চলে এলাম। চোখটা লেগে আসছে, ফোন বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়লাম। ধ্যাত, কাজের সময় কিছুই পাওয়া যায় না। জীবনে প্রথম ভার্সিটিতে যাচ্ছি, মানে প্রিন্সিপাল হয়ে আর কি। আমি আমার মতো নিজেকে তৈরি করছি। চুলগুলো ভালোভাবে স্প্যাক করে নিলাম। একটা সাদা রঙের টি শার্ট, তার উপর একটা ঘিয়া রঙের জ্যাকেট, সব মিলিয়ে রকস্টার। আসলে আমি আমার মতো যুগের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করি। ভার্সিটির প্রিন্সিপাল হয়েছে বলে স্যুট বুট পরে যেতে হবে, এটা আমার কাছে কোনো বিষয় না। এতদিন কষ্ট করে পড়াশোনা করেছি, লাইফের মজা নিতে পারিনি। এখন প্রিন্সিপাল হয়েছে বলে সবসময় গম্ভীর একটা ভাব নিয়ে চলতে হবে, এমন না। আমি এখন লাইফটাকে এনজয় করতে চাই। কিরে, আজ না তোর ভার্সিটির জয়েন করার কথা? আমি তো ভার্সিটিতে যাচ্ছি। নয়, হ্যাঁ। তুই এভাবে ভার্সিটি যাবি? জাস্ট চিল আপু। তোমার ভাইয়ের বয়সটা বা কতই হলো বলো? এখনই যদি নিজের গেট আপ বয়স্ক ভাব ধরাই, তাহলে কি আর তোমার ভাইয়ের কপালে বোঝ উঠবে? আমি 200% শিওর আজ ভার্সিটির মেয়েরা পাগল হয়ে যাবে। আপুর ভাই সালাম করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। প্রায় সময় পরেই ভার্সিটিতে চলে আসি। বাইক পার্কিং করে চুলগুলো আয়নায় ঠিক করে মিলনায়তনের দিকে হাঁটা দিলাম। ভাবতে খুব ভালো লাগছে। শুধুমাত্র আমার জন্য ভার্সিটিতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিজের উপর নিজেই খুব গর্ব হচ্ছে। আমি আসছি, তখন বাদিকে চোখ গেল। কালকের সেই মমি সুন্দরী তার বান্ধবীদের নিয়ে আড্ডা দিচ্ছে। মনে হয় কারো অপেক্ষা করছে। বারবার গেটের দিকে তাকাচ্ছে। নীল রঙের শাড়ি পরে আছে, বলতে গেলে আমার মনের মতো সাজ। দ্বিতীয়বারের মতো তাকে দেখে ক্রাশ খেলাম। এত ক্রাশ খেলে 100% আমার সুগার বেড়ে যাবে। ও হ্যাঁ, ক্রাশ খাওয়া মানে 5 কিলো মিষ্টি খাওয়া। সে হয়তো আমাকে খেয়াল করেনি, খেয়াল করলেও কিন্তু সে আমাকে চিনতে পারবে না। আমি চলে এলাম মিলনায়তনে। সব স্যারই আমাকে দেখে ভেবাচাকা খেয়ে গেছে। হয়তো ভাবেনি আমি এত ইয়াং আর ড্যাসিং হব। সবার সাথে পরিচিত হলাম। একটা ম্যাডামের সাথে হাত মিলাতে গিয়ে পড়লাম ঝামেলায়। সে আমার হাত ছাড়তেই চায় না। তার বয়স আর কতই হবে, এই ধরেন 28। কোনোরকমভাবে তার কাছ থেকে সরে গেলাম। আর একটু পর তার সাথে থাকলে আমার ইজ্জতের 18টা বাজিয়ে দিত। যত সব গায়ে পড়া মেয়ে। স্যার চলেন সব ছাত্রছাত্রীদের সাথে পরিচয় করিয়ে দিই। এবার আমাদের স্টেজে আসবেন আমাদের ভার্সিটির নতুন প্রিন্সিপাল মোহাম্মদ আশরাফুল আজম ফাইসাল। মাইক্রোফোনে অনুষ্ঠানের উপস্থাপক বলল। আমি আমার মতো এটা স্টেজে গেলাম। সে আমাকে মাইক্রোফোন হাতে দিয়ে আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। মনে হচ্ছে আমি কোনো বাঘ। একসময় সে সেন্সলেস হয়ে পড়ে যায়। সব স্যারেরা তাকে ধরে নিয়ে ভিতরে যায়। সে হয়তো আমাকে ঠিক প্রিন্সিপাল মানতে পারেনি। আমি সবাইকে সালাম দিয়ে সামনে তাকালাম। সবাই তো হয়ে আমাকে এক চোখে দেখছে। হয়তো ভাবিনি তাদের নতুন প্রিন্সিপাল এত কম বয়সী আর এত স্টাইলিশ। নিজেকে এখন অন্য গ্রহের প্রাণী মনে হচ্ছে। আমি কি এই জেলখানার কোনো কয়েদি নাকি? হ্যাঁ, এইভাবে দেখার কি আছে? সবার দেখা শেষ। সবাই আমার কথা শুনে একটু স্বাভাবিক হলো। আমি নিজের মতো কিছু নীতি কথা শোনালাম তাদের। অতবার আমার বক্তব্য শেষ করলাম। সবাই জোরে করতালি দিল। সন্ধ্যার দিকে অনুষ্ঠান শেষ হয়ে যাবে এমন অবস্থা। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে একটু বাইরে চলে এলাম। আর ভালো লাগছে না এখানে। যেখানে যাচ্ছি সেখানে সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সিঁড়ি দিয়ে নামছি, সবাই আমাকে মৌমাছির মতো সেঁকে ধরলো। এখানে বেশিরভাগই মেয়ে। কেউ বলছে স্যার একটা সেলফি প্লিজ, কেউ স্যার আপনার নাম্বারটা দেন প্লিজ, স্যার আপনি কি সিঙ্গেল, স্যার আপনার বাড়ি কোথায়, নানান মেয়ের নানান কথা। আমি তাদের থেকে কোনো মতে নিজেকে ছাড়িয়ে আমার বাইকের কাছে চলে আসি। বাইক স্টার্ট দেবো এমন সময় একটা মেয়ে আমার বাইকের কাছে এসে পিছনে বসে পড়ে। কে? আমার বাইকে কে চললো? স্যার আমার মা অনেক অসুস্থ, প্লিজ আমাকে একটু সামনে নামিয়ে দিন। মাথা পিছনে ঘুরিয়ে দেখি মায়ের কথা শুনে আমার বুক কেঁপে উঠল। কতদিন দেখিনি তাকে। খুব কষ্ট হয় তোমার কথা ভাবলে। কোথায় যাবেন? মা অসুস্থ তাই আর কিছু বললাম না। আপনি চলেন, আমি বলে বলে দেব কোথায় যেতে হবে। ঠিক আছে। আমি বাইক স্টার্ট দিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে পড়লাম। মেয়েটা আমাকে শক্ত করে চেপে ধরলো। তার হাতগুলো অনেক মোলায়েম, তুলোর মতো নরম। বেশ অস্থির লাগছে আমার, কিন্তু মানবতার কারণে কিছু বলছে না। তার কথা মতো একটা বাড়ির সামনে এসে বাইক থামালাম। মেয়েটা নেমে পড়লো। শাড়ি পরে আছে, কিন্তু মুখখানায় হিজাব দিয়ে ঢাকা।
অন্ধকারে বোঝা যাচ্ছে মেয়েটা অনেক ফর্সা। স্যার আপনিও একটু আমার সাথে বাড়ির ভেতরে চলেন না। ছোট বোন বলেছিল মাকে হাসপাতালে নিতে হবে, বাট বাড়িতে কোনো ছেলে মানুষ নাই। আমি হালকা মাথা নাড়িয়ে তার সাথে তার বাড়িতে ঢুকে পড়লাম। দেখে মনে হচ্ছে এটা কোনো হোস্টেল। সে আমাকে একটা রুমে নিয়ে গেল। আমি কোনো প্রশ্ন ছাড়াই তার সাথে রুমে চলে এলাম। আমি রুমে ঢুকতেই সে রুমের দরজা লক করে দেয়। ভেতরে কোনো মহিলা নেই। সে আমাকে ধাক্কা দিয়ে রুমে বিছানায় ফেলে দেয়। তার মুখ থেকে হিজাবটা সরিয়ে দেয়। আমি তো তাকে দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। এই মেয়ের কেউ না, এ হচ্ছে সেই মমি। কিন্তু সে আমাকে এখানে আনলো কেন? সে কি জেনে গেছে আমি তাকে কালকে বোকা বানিয়ে কিস করেছিলাম? মতিগতি ভালো ঠেকছে না। কি ভেবেছিলি আমি কিছুই বুঝতে পারবো না? কেন চান্দু এখন বুঝে ভয় করছে? যখন আমাকে সবার সামনে ভার্সিটিতে লিপ কিস করেছিলি তখন এত সাহস আসছিল কিভাবে? সরি, আমার ভুলে গেছে। আমি এখন বাসায় যাব। দরজাটা চাবিটা দেন। সরি বললেই কি আমি তোকে ছেড়ে দিব? দেখুন, আমি কিন্তু আপনাদের ভার্সিটির প্রিন্সিপাল হই, সো সম্মান দিয়ে কথা বলবেন। তোর সম্মানের বালিশে আগুন। কিস করার সময় মনে ছিল না আমি তোর ছাত্রী? এবার সে আমার উপরে, আমি তার নিচে। সরি বললাম তো। সরি বললেই হলো? তুই আমার ভার্সিনিটি নষ্ট করেছিস, এখন তুই আমাকে বিয়ে করবি। কি? একটা কিস করলে কারো ভার্জিনিটি নষ্ট হয়? এ মেয়ে বলে কি? হয়। এখন আমাকে কেউ বিয়ে করবে না। তুই যেহেতু আমার সর্বনাশ করেছিস, সো বিয়েটা তুই করবি। বিয়ে কি মামা বাড়ির আবদার? চাইলে পাওয়া যায়? আমার কথায় যদি রাজি না হোস তাহলে এখন আমি কি করব জানিস? কি করবেন? তোকে ধর্ষণ করব। এ মেয়ে বলে কি? মাথা কি খারাপ হয়ে গেছে? আমাকে নাকি দর্শন করবে? কি দিন আইলো একটা মেয়ে আমাকে বলছে আমাকে নাকি দর্শন করবে। কি করবো এখন আমি? এই মেয়ের মোটে বিশ্বাস নাই। তার রূপের মোহে ফেলে যা খুশি করতে পারে। আমি কিন্তু চিৎকার দেবো বলে দিলাম। কি বলবি চিৎকার দিয়ে? সেটাই তো, কি বলে চিৎকার দেব? আমি তো পুরুষ, আর আমাকে নাকি একটা মেয়ের অত্যাচারের জন্য চিৎকার করতে হবে? ছি ছি, সবাই তো আমার পুরুষত্ব নিয়ে আঙ্গুল তুলবে। প্লিজ আমাকে ছেড়ে দিন। ছেড়ে দিব, আগে বিয়ে করতে হবে। পারবো না বিয়ে করতে। চাবি দেন, আমি বাইরে যাব। ঠিক আছে, বিয়ে করতে হবে না। আমি এখন তোকে ধর্ষণ করব, তারপর তোর সন্তানের মা হব, অ্যান্ড লাস্টে তোর সব কুকর্মের কথা মিডিয়ার সামনে বলবো। কি সাংঘাতিক মেয়ে! এর বুদ্ধি দিশার মতো। এত বড় হয়ে গেলাম তবু জানতে পারলাম না মেয়েদের মাথায় এত বুদ্ধি আসে কোত্থেকে। মেয়েটা কিন্তু আস্তে আস্তে তার মায়ের জালে আটকে ফেলেছে। মন মাতাল করে একটা ঘ্রাণ পাচ্ছে তার শরীর থেকে। দেখেন, আমি আপনাকে কিছু বলছি না বলে ভাববেন না। আমি আপনার সব কিছু মুখ বুঝে সহ্য করব। ছাড়ুন আমাকে। তোর তো সাহস কম না? আমার রুম থেকে আমাকেই ছাড়ি দিস? তারা তোকে মজা দেখাচ্ছি। আমাকে কোনো কিছু বুঝতে দেওয়ার আগেই তার মিষ্টি ঠোঁট আমার ঠোঁটে মিশিয়ে দেয়। আমি না চাইতেই তার ডাকে ধীরে ধীরে রেসপন্স করি। অনেক কষ্ট করে তাকে আমার বাহুডোরে আবদ্ধ করে নেই। তার ঠোঁটের নেশে আমি মাতাল হয়ে পড়ি। নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলে ডুব দিই অনুভূতির সাগরে। তার বড় বড় নখ দিয়ে আমার পিঠে খামচে ধরে, কিন্তু সেদিকে আমার কোনোই হুঁশ নেই। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে বশ করে নেয়। আমি পাগলের মতো হয়ে যাই। নিজের হুঁশে আসতেই দেখি সে আমার বুকে শুয়ে আছে। নিজের উপর এখন খুব ঘৃণা হচ্ছে। এতটা নিজ আমি, একটা মেয়ে শরীরে নিয়ে সে অতীতের সব কিছু ভুলে গেলাম। চোখ দিয়ে দুপোটা পানি এসে গাল বেয়ে বুকে এসে জমা হলো। কাঁদছো কেন? আমি তার কথায় বাস্তবে ফেললাম। এক ঝাটকায় তাকে আমার বুক থেকে সরিয়ে বিছানার একপাশে ফেলে দিলাম। সে হয়তো এমন কিছু আশা করেনি। ডোরে চাবি দাও। এখনই চলে যাবে? চাবি চাইছি। মমি তার রুমের দরজা খুলে দিল। আমি সেখান থেকে বেরিয়ে বাইক নিয়ে সোজা বাড়ি চলে আসলাম। কারোর সাথে কোনো কথা না বলে আমার রুমে ঢুকে দরজা লাগিয়ে দিই। দরজাকে সে হেলান দিয়ে বসে পড়ি। নিজের প্রতি খুব রাগ হচ্ছে। কীভাবে পারলাম আমি এটা করতে? দিশার কাছে কী করে নোংরা শরীর নিয়ে যাব? বুক পেটে কান্না আসছে। আমি ওয়াশরুমে এসে ঝর্ণাটা ছেড়ে দিলাম। ঝর্ণার প্রতিটি ভোটটা আমার অপবিত্র গায়ে আশ্রে আশ্রে পড়ছে। হয়তো কিছুক্ষণ আগের ঘটনা কেউই জানবে না, কিন্তু আমি যে নিজের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবো। ঝর্ণার পানির সাথে আমার চোখের পানি একসাথে বয়ে যাচ্ছে। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় চলে এলাম। মাথা আগে থেকে ব্যথা করছিল, এখন আরও বেড়ে গেছে। রুমে লাইট অফ করে বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে নিলাম। ঘুম ভাঙলো সকালে। মাথা এখনও ঝিমঝিম করছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজতে চলেছে। বিছানা থেকে উঠে ওয়াশরুমে এসে হাত মুখ ধুয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে চলে এলাম। সবার সাথে সকালে নাস্তা করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আজ আর তেমন সাজগোজ করা হয়নি, খুব সাদাসিধাভাবে ড্রেস আপ করেছি। ভার্সিটি এসে বাইক রেখে অফিস কক্ষের দিকে পা বাড়ালাম। তখনই কেউ আমার হাত পিছন থেকে ধরল। তুমি? তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? বলবো, তবে এখানে না, অন্য কোথাও। ওই দিকটায় চলো। আমি মমিকে নিয়ে ক্যাম্পাসের একটা ফাঁকা জায়গায় নিয়ে আসি। কি বলবে বলো? তুমি কি আমাকে বিয়ে করবে? না। তাহলে কালকে আমার সাথে যেসব হয়েছে সেসব কি? তুমি আমাকে বাধ্য করেছিলে। তুমি আমাকে বিয়ে না করলে আমি সমাজে মুখ দেখাবো কি করে?
সেটা তোমার আগে ভাবা উচিত ছিল। প্লিজ এমন কথা বলো না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি 2 দিন হলো দেখা হলো আর তুমি 2 দিন আমাকে ভালোবেসে ফেলেছো? কে বললো 2 দিন? আর ভালো না বাসলে কি আমার সবটা তোমার কাছে বিলিয়ে দিতাম? ছাড়ো আমায়, এটা তোমার রুম না, ওকে? এটা ভার্সিটি, এখানে আমার একটা সম্মান আছে। চলে এলাম সেখান থেকে। মেয়েটার কথা শুনে সত্যি নিজের ভিতরে অনুতাপ হচ্ছে। সে তো ঠিকই বলেছে, তাকে আমি বিয়ে না করলে সে সমাজে মুখ দেখাবে কি করে। সময় তার মতো করে চলতে থাকলো। কেটে গেল 3টি মাস। 3 মাসে মমি সবসময় আমার পিছু পিছু ঘুরেছে, বারবার তার ভালোবাসার কথা বলেছে। অনেক ভেবেছি তার সাথে আমার যেটা হয়েছে সেটা বুঝি হোক আর না বুঝি হোক, ভুলটা যেখানে আমি করেছি সেখানে শুধরাতে আমাকেই হবে। মেয়েটা তো আমার জন্য কম পাগলামি করেনি। প্রথম দিকে তার পাগলামিগুলো বিরক্ত হলেও এখন বেশ এনজয় করি তার পাগলামিগুলো। বলতে গেলে সে আমার মনে জায়গা করে নিয়েছে। অনেক কাঁদিয়েছি মেয়েটাকে। আর না, এবার বলে দেবো আমি তাকে ভালোবাসি, তাকে আমার বউ করতে চাই। সকাল থেকে 20 বার আয়নার সামনে গেছি। সব কিছুর মধ্যে কিছু একটা কমতি লাগছে নিজের মধ্যে। আগে কখনো কোনো মেয়েকে নিজের মুখে ভালোবাসার কথা বলিনি। 1 ঘন্টা ধরে নিজেকে ফিটফাট করলাম। কাল মমির জন্য একটা পায়েল কিনেছিলাম, সেটা পকেটে করে বেরিয়ে পড়লাম। ভার্সিটি এসে মমিকে খুঁজতে লাগলাম। ওই তো সে বসে আছে। মমি একটু এদিকে আসো তো। বাহ, আজ সূর্য কোন দিকে উঠেছে? রোজ যেদিকে ওঠে আজ ওই দিকে উঠেছে। তা ডাকছো কেন? চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। কোথায় যাবে? আমি মমির হাত ধরে বাইকের কাছে আনলাম। বাইকে উঠে বসো। মমি বাইকে উঠে বসলো। আমি তাকে একটা লেকের পাড়ে নিয়ে এলাম। এখানে আমি প্রায় সময় আসি। এখানকার পরিবেশ আমার খুব ভালো লাগে। একটা বেঞ্চে আমি আর মমি বসে আছি। কি থেকে বলা শুরু করবো বুঝতে পারছি না। আমি বেঞ্চ থেকে নেমে ঘাসে বসে পড়লাম। মমির ডান পা নিয়ে আমার হাঁটুর উপর রেখে পায়েলটা পরিয়ে দিলাম। চলো বিয়ে করি। তোমার মাথা ঠিক আছে তো? সব ঠিক আছে। তুমি সত্যি আমাকে বিয়ে করবে? হ্যাঁ পাগলি, সত্যি বিয়ে করব। তার কপাল একটা ভালোবাসা পরশেকে দিয়ে। আচ্ছা তাহলে 3 দিন পর আমরা বিয়ে করব। ঠিক আছে। কাজে পেশে সামনে 3 ঘন্টা দাঁড়িয়েছি। মমির আসার কোনো নামগন্ধ নেই। ফোন দিচ্ছি, ফোনও বন্ধ। মেয়েটার কি কমন সেন্স বলতে কিছু নেই? আচ্ছা তার কোনো বিপদ আপদ হলো না তো? আমি বাইকটা নিয়ে তার হোস্টেলের সামনে চলে এলাম। তার রুম তো বাহির থেকে তালা দেওয়া। তার বান্ধবীরা বলছে সে নাকি অনেক সকালে বেরিয়ে গেছে। আজ 4 দিন ধরে মমির কোনো খোঁজ পাইনি। অনেক জায়গায় খুঁজেছি, তাকে কোনো খোঁজ পাইনি। কোথায় গেল মেয়েটা? সারাদিন নিজেকে ঘরে বন্দি করে রাখি, খাওয়া দাওয়া ঠিক মতো করি না। ভাই নিচে চল, কে কারা এসেছে দেখবি চল। কারা এসেছে? আগে নিচে চল, তারপর নিজের চোখে দেখবি। আমি আপুর সাথে নিচে চলে এলাম। সোফার দিকে তাকাতেই চোখ আবছা হয়ে এলো, বুকের ভিতর ঝিলিক দিয়ে উঠলো। কত বছর পর নিজের আপন মানুষদের দেখছি। নিজের অজান্তে গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। মা বাবা চাচা চাচি কিছুক্ষণ আহত চোখে আমায় দেখলো। তাদের চোখে জল, কিন্তু মুখে হাসি। হয়তো বহু বছর পর নিজের সন্তানকে দেখতে পায় তাদের মনের মধ্যে খুশির জোয়ার বইছে। আম্মা এক প্রকার দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কোনো কথা বলছে না, শুধু বাচ্চাদের মতো কেঁদেই চলেছে। কোথায় ছিলি বাবা? আমাদের কথা কি তোর একটি বারও মনে পড়েনি? কত জায়গায় খুঁজেছি তোকে। কেন গেছিলি আমাদের ছেড়ে বল? তোর আব্বু না হয় রাগের মাথায় ওসব বলেছে, তাই বলে তুই আমাদের ছেড়ে চলে আসবি? আম্মু আমার মুখে হাত দিয়ে আদর করছে। আর কোথাও যাব না আম্মু। সেদিন আব্বু তো ঠিক কাজই করেছিল। সেদিন যদি আমি বাড়ি থেকে না বেরিয়ে আসতাম তাহলে কি আজ এই জায়গায় থাকতে পারতাম? কখনো বুঝতে পারতাম না বাস্তবতা খুব কঠিনের থেকেও কঠিনতর। বাবারে, আমাকে মাফ করে দে। আমি সেদিন রাগের মাথায় কত ন্যায় অন্যায় কথা শুনিয়েছি। না জানি তুই কত কষ্ট পেয়েছিস। কি করছো আব্বু? তুমি তো ভুল কিছু করনি। তোমার জায়গায় আমি থাকলেও ঠিক অমনটাই করতাম। ফিরবে না মানে? ওর বাড়িতে ও থাকবে না তো থাকবে কে? হ্যাঁ, আজ তো আমরা তোকে নিতে এসেছি। তোকে ছাড়া বাড়িটা আনন্দহীন হয়ে গেছে বাবা। এখন কিভাবে বাড়ি যাব? মমির তো কোনো খোঁজ পাইনি। তাকে রেখে কি করে এই শহর ছাড়বো? আব্বু আমি এখন বাড়ি যেতে পারবো না। কেন রে আব্বু? এখন যাবি না তো কখন যাবি? আমি কিছুদিন পর যাব। সে কি কথা ভাই? আঙ্কেল আন্টি কত বড় মুখ করে তোকে নিতে এসেছে আর তুই বলছিস যাবি না? আমি কিছু জানি না। তুই আজ আমাদের সাথে রাস্তায় যাবি। কিন্তু আম্মু আমি আর না করলাম না। ঠিকই তো, তারা কত বড় মুখ করে আমায় নিতে এসেছে। আচ্ছা সবাই তো এসেছে, দিশা কই? হয়তো অন্য কাউকে বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে। ঘুরতে আমার জন্য একটু অপেক্ষা করতে পারলি না? বলেছিলাম তো একদিন ফিরে আসবই। সেদিন প্রাণ খুলে ফাঁকা আকাশে নিচে চিৎকার দিয়ে বলবো, বাচ্চা বউ তোকে অনেক বেশি ভালোবাসি। ছি ছি, আমি এখন এসব ভাবছি কেন? এসব ভাবার তো কোনো প্রশ্নই ওঠে না। আমার ভালোবাসা তো এখন মমিকে তো আমি বিয়ে করে বউ করতেই চেয়েছিলাম। তখন তো এসব ভাবিনি।
তবে কেন এখন ভাবছি, সবাই আঙ্কেলের সাথে কথা বলে আমাকে নিয়ে বেরিয়ে পড়লো। মনে আলাদা ভালো লাগা কাজ করছে, করবে না বা কেন? কতদিন পর নিজে শহরে ফিরবো, কত স্মৃতি রয়েছে ওই শহরে। আগের দিনের কথা মনে হলেই খুব হাসি পায়। কতই না জ্বালিয়েছি সেই শহরের মানুষগুলোকে। আজ ওর আম পাড়া, কাল ওর পেঁপে চুরি করা, পরশু কারো হাঁস ধরে পিকনিক খাওয়া। সব কিছুর মধ্যে হলো দিশার সাথে খুনসুটি ঝগড়া, যা কখনোই বলবো না। বাচ্চা বউটাকে কতই না জ্বালিয়েছি। দীর্ঘ 9টা বছর পর নিজে শহরে পা দিলাম। নিজের মধ্যে অজানা অনুভূতি কাজ করছে, গাটা কেমন শিউরে উঠছে। সব কিছু পাল্টে গেছে, কিন্তু আমাদের বাড়ি আগের মতোই আছে। আচ্ছা, বাড়িতে তো লাইটিং কেন? রাতের আধারে আমাদের বাড়িটা বেশ ফুটে উঠেছে। মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। না, এত চাপ নেওয়া যাবে না। এত কিছু ভাবলে আমার মাথাটা আবার নষ্ট হয়ে যাবে। আম্মু, বাড়ি এত সাজানো, এত লাইটিং কেন? এতদিন পর আমাদের বাড়িতে খুশি ফিরে এসছে, আর আমরা সেটা বরণ করে নিব না? এসব তাহলে আমার জন্য? খোকা। তোমরা আমার খোঁজ পেলে কি করে, সেটাই তো জানা হয়নি। এসব কথা বাদ দে তো, বাবা আগে বাড়ির ভিতর আয়। আর কথা বাড়ালাম না, বাড়িতে ঢুকে পড়লাম। এত কিছুর পরেও আরও অবাক হওয়ার ছিল, বুঝতে পারিনি। বাড়িতে আমার নানা বংশ, দিশার নানা বংশ সবাই আছে। আমার দাদা বংশের কেউ নেই, আর দিশার দাদার বংশেরও কেউ নেই। সবাই আমাকে দেখে চারদিক থেকে ঘিরে ধরলো। এক একে সবাই আমার সাথে ভাব বিনিময় করলো। হাই হিরো। হ্যালো। কি খবর? এতদিন আমাদের ছেড়ে কোথায় ছিলে? আকাশে। মনে হয় জানে না কোথায় ছিলাম। বাহ, খুব ভাব দেখছি। জানিস আমরা তোর কে হই? কে হন? আমি টুনি। এ হলো টুনটুনি, আর ও হলো ঝুনঝুনি, আর ও পকপকি। তার মানে এরা আমার কাজিন। তাদের নাম শুনে আমি ছোট্টবেলার মতো আজও জোরে জোরে হাসতে লাগলাম। তাদের ছোট্টবেলায় নাম নিয়ে কম খেপাইনি। এত সুন্দর চেহারা, আর নাম দেখি কিরকম। ওই, এত হাসিস কেন? ওদের নাম দেখে খুব হাসি পাচ্ছে। আরে পাগল, এখন নাম দিয়ে কিছু হয় না, রূপ থাকলেই হয়। কিছু বললাম না, কারণ তারা সত্যি অনেক সুন্দর। তা এখনো কি সিঙ্গেল? না, এখন 10 ছেলের বাপ আমি। তাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম, বেশ ভালোই লাগছিল। তবে যা বুঝলাম, টুনি হয়তো আমার প্রতি দুর্বল। কথা বলার সময় বারবার ঘায়ে এসে পড়ছে। পরিস্থিতি খারাপ দেখে সেখান থেকে কেটে পড়লাম। রাতে সবাই একসাথে ডিনার করলাম। একে একে যে যার মতো ঘুমোতে চলে গেল। মামাতো ভাইয়েরা আমাকে বলল, সাবধানে বিড়াল মারিস। কানে কানে বলছিল কথাটা। আমি শুধু কৌতূহল নিয়ে তাদের দিকে তাকাচ্ছিলাম। কিছু বলতে যাব, তার আগে তারা কেটে পড়ল। আমি খাওয়া শেষ করে আমার রুমের উদ্দেশ্যে হাঁটা দিলাম। বেশ ক্লান্ত লাগছে, ঠিকমতো সিঁড়ি দিয়ে উঠতে পারছি না। চোখ মুখে ঘুম ঢেলে পড়ছে। ডুলতে ডুলতে আমার রুমের সামনে চলে আসি। এত বছর পর নিজের রুম চিনতে ভুল হয়নি। রুমের দরজা খুলে রুমে ঢুকে পড়লাম। রুমটা ডিম লাইটের আলোয় লালচে হয়ে আছে। সারা ঘর ফুলের গন্ধে মোমো করছে। আরে, আমার রুম কেন সারা বাড়ি তো ফুলের সুবাসিত। দরজাটা লাগিয়ে খাটের কাছে চলে এলাম। এ কি, আমার খাটে মমি কেন বসে আছে? ধুর, মেয়েটার কথা ভেবে ভেবে মেয়েটার ঘরে পড়ে গেছি। না জানি মমি এখন কোথায় আছে। তোর আমার সামনেই তো আছে। আরে গাদা, এটা তো কল্পনার মমি এত সুন্দর হয়, আগে জানতাম না তো। লাল টুকটুকে বেনারসিতে যা লাগছে না, ইস, আজ বাস্তবে যদি মমি এখানে থাকতো তাহলে কতই না রোমান্স করতাম। কি এইভাবে কি দেখছো? বাস্তবে তো আমার বউ হলে না, ফাঁকি দিয়ে পালিয়ে গেলে, তাহলে কল্পনাতে কেন বসে আছো? কয়টা বউ লাগে তোর? লে হালুয়া, কল্পনার মমি আবার কথা বলছে। আচ্ছা, এটা মমির আত্মা নয় তো? হাজার প্রশ্নে মাথায় গিজ করছে। মমি, তুমি কি সত্যি মমি? আমার কলার ধরে সেনচক্ষুতে তাকাচ্ছে। কেন বিশ্বাস হয় না? তো তুমি এখানে কি করে? কেন এখানে কার থাকার কথা? সত্যি বলতে এখন আমার খুব ভয় করছে। না মানে তোমারই থাকার কথা। বোধের সাথে তালে তাল মিলিয়ে চলতে হয়, তাহলে তারা কিছু বলে না। ফয়সাল, তুই তো গ্রেট। আমার গালে 2টা চল বসিয়ে দিল সে। কেন বলে কিছু বুঝলাম না। শয়তান, লুচ্চা, হারামি, সজারু, ইতর, বাদর, নিজের একটা বউ থাকতে অন্য মেয়েকে বিয়ে করতে চাস? এটা কি হলো? চর মারলো আমাকে, কাঁদবো আমি, সেখানে সে কেন কাঁদছে? আর আমার বউ ছিল সেটা মমি কি করে জানলো? আর আমি তো অন্য কাউকে না, মমিকে বিয়ে করতে গেছিলাম। মমি বা আমার রুমে কীভাবে? না, মাথায় কিছুই ঢুকছে না, হ্যাং হয়ে যাচ্ছে মাথা। আমি তো অন্য কাউকে না, তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। আল্লাহ, এই মেয়ে আমার কথায় কথায় মারে কেন? ওই কুত্তা, আমি কে বল? আমি কে বল? তুমি মমি? আমি মমি, তাই না? তাহলে দিশাকে বল। আল্লাহ, এই মেয়ের গায়ে নিশ্চয়ই জিন নেমেছে। এতক্ষণ ধরে সব সত্য বলে, তার সাথে তাল মিলিয়ে কথা বলেও আমার এই সমানে ধুইল। ইস, গালটা কত ব্যথা করছে।
এখন যদি বলি দিশা আমার বউ ছিল, তাহলে তো আমাকে মেরে ফেলবে। কে দিশা? আমি তো দিশাকে চিনি না। কি বললি? দিশা তোর কেউ না? তুই এত লুচ্চা নিজের বউকে অস্বীকার করিস? সুন্দরী মেয়েদের শরীর ভোগ করার খুব শখ, তাই না? এতই যখন লুচ্চামি করে বেড়াবি, তাহলে কেন আমাকে অপেক্ষা করতে বলেছিলি? কেন বলেছিলি আমার মনে তোর জন্য জায়গা করে রাখতে? কেন বলেছিলি বাচ্চা বউ, তোকে কোনো একদিন এসে বলবো খুব ভালোবাসি? তার মানে মমি দিশা? ও শিট, দিশার পুরো নাম তো মমি আজম দিশা। এখন কি করি? মেয়েটা তো অনেক রেগে গেছে, অনেক কষ্ট পেয়েছে, নিজেকে পুকুরে ঠান্ডা পানিতে চুপাইতে মন চায়। দিশা, তার ঘাড়ে হাত দিয়ে বললাম। সে এখন আমার বিপরীত দিকে ঘুরে আছে। হাত সরা, তোর ওই নোংরা হাত দিয়ে ছুবি না আমাকে। কাঁদছিস কেন? আমি কি অন্য কোনো মেয়ের সাথে খারাপ কিছু করেছি? আমি তো তোর সাথেই। লুচ্চা, ওই জায়গায় যদি আমি না থাকতাম আর তুই তো আমাকে ভেবে ওইসব করিসনি, তুই তো অন্য মেয়ে ভেবেছিলি। ভুল হয়ে গেছে রে, প্লিজ মাফ করে দে। একবারও আমার কথা ভাবলি না? নাচতে নাচতে বিয়ের জন্য রাজি হয়ে গেলি। আমি কি করতাম বল? পরিস্থিতিটায় অমন রিয়েক্ট হয়ে গেছিল। ছাড় বলছি, ছাড়। বুকে সব কিলঘুষি একের পর এক বসাতে থাকলো। এতদিন পর কাছে পেলাম, এত সহজে কি আমার বাচ্চা বউটাকে ছেড়ে দেব? দিশার কানে লড়িতে চুমু খেয়েই। এখন আমাকে দিয়ে কি করবি রে লুচ্চা? আমাকে তো ভোগ করেই নিয়েছিস, যে এখন অন্য মেয়েকে খুঁজে নে। দেখছিলাম তো টুনির সাথে পালাই গা ঘেসে ঘেসে কথা বলছিলি। আরে দূর, আমার বউটার কাছে কি কোনো মেয়ে লাগবে? তোর যা বউ তো দেখে আমার উপর নজর রাখে। হয় লুচ্চা, থাম, তোর মুখে কিছুই আটকায় না। আচ্ছা, তুই আমাকে চিনলি কি করে? আজও তোমার অপেক্ষায়। এটা আমার ফেসবুক আইডি। তোর সাথে সেই ক্লাস 7 থেকে অ্যাড হয়ে আছে। বাহ, তোর তো ভালোই বুদ্ধি, একেবারে আমায় বোকা বানিয়ে দিয়েছিস। লুচ্চা বরের বইয়ের তো বুদ্ধি থাকা লাগবে। আমি লুচ্ছা? লুচ্চা না, তুই লুচ্চা। দেখবে এ লুচ্চা কি করতে পারে। কি করবি তুই? খেলবো। কি খেলবি? সেটা তোর চয়েস। বল, টেস্ট খেলবো না T20 না ODI? শয়তান একটা, কোনো কিছুই মুখে বাঁধে না। তারপর দুজনে হারিয়ে গেলাম ভালোবাসার সাগরে। আর আপনাদের আর কিছু জানার থাকলে নিজেরা ট্রাই করে দেখতে পারেন। গল্পটি এখানে শেষ করা হলো, পরবর্তী গল্পের অপেক্ষা থাকবেন। আল্লাহ হাফেজ।